দর্শক, নিশ্চয়ই আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। ফেস দ্য পিপল টকশোর আজকের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা রীতিমতো দেখে থাকেন। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত অত্যন্ত ব্যতিক্রমী একটি অনুষ্ঠান। কারণ হলো এই প্রথম অনলাইন টক শোতে বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তথা সেক্রেটারি জেনারেল আমার সাথে উপস্থিত রয়েছেন। তাদের অনুষ্ঠানটি আজকে কেন একটু ব্যতিক্রম আমি বলতে চাই। এ প্রথম তারা সরাসরি সাধারণ মানুষের প্রশ্নের সম্মুখীন হবেন আজকে, এবং অনেকে প্রশ্ন করেছেন যে বিপরীত কোনো ছাত্র সংগঠনের কাউকে আনলাম না কেন আজকে। আসলে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যেটা করতে চাই সেটা হলো গণতান্ত্রিক যে চর্চা সেটাকে আমরা ফিরিয়ে আনতে চাই, এবং আভ্যন্তরীণ দলীয় আভ্যন্তরীণ যে সমস্যাগুলি আছে সেগুলিকে তুলে এনে দলের নিজস্ব মানুষদের বা সদস্যদের দ্বারা আমরা প্রশ্ন করতে চাই অতিথিদের প্রতি, এবং অতিথিদের সেসব প্রশ্নের উত্তর দিয়ে দলের যে গণতান্ত্রিক চর্চা আছে সেটাকে পুনরুদ্ধার অথবা পুনঃস্থাপন করার চেষ্টা করবে। যাই হোক দর্শক, আমি এখন সরাসরি অনুষ্ঠানে চলে যাই, প্রশ্নে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে উপস্থিত রয়েছেন জনাব ফজলুর রহমান খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত সভাপতি। ফজলুর রহমান খোকন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এবং পাশাপাশি আছেন জনাব ইকবাল হোসেন শ্যামল। শ্যামল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনাদের দুজনকে অভিনন্দন জানাচ্ছি ফেস দ্য পিপল অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের কাছ থেকে এই জাতির অনেক প্রত্যাশা রয়েছে। আপনাদের কাছে আপনাদের দলের ছাত্র দলের হাজারো লাখো যারা সদস্য রয়েছে, যারা গণতন্ত্র পুনরুদ্ধারে নিয়মিত যুদ্ধ করে যাচ্ছেন, তাদের অনেক প্রশ্ন আছে, তাদের অনেক কিছু জানার আছে। নিশ্চয়ই আপনারা সেগুলোর উত্তর আজকে সুন্দরভাবে দিতে পারবেন বলে আমার বিশ্বাস। প্রস্তুত আছেন নিশ্চয়? জি, অবশ্যই আমরা প্রস্তুত আছি। আপনার মাধ্যমে আমাদের এই লাইভ প্রোগ্রাম যারা দেখছে তাদের সকলকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। জি, জি, খোকন কিছু বলবেন? জি, সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই লাইভ প্রোগ্রাম দেখছেন, এবং সেই সাথে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, পাশাপাশি আমি দর্শকদের বলবো অবশ্যই অবশ্যই আপনারা এই অনুষ্ঠানটি নিজেদের টাইম লাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমাদের ফেস দ্য পিপলের সাথে থাকবেন। জি, আমি প্রথমেই আপনাদের কাছে প্রশ্নে যাচ্ছি। প্রথমে আমি সভাপতি জনাব ফজলুর রহমান খোকন আপনার কাছে যেতে চাই, এবং এই অনুষ্ঠানের মধ্যে যারা প্রশ্ন করবেন, যারা প্রশ্ন করতে আগ্রহী, তারা অবশ্যই কমেন্টের মধ্যে আপনাদের আগ্রহের কথা প্রকাশ করবেন। আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা আপনাদেরকে পিক করে যথারীতি আপনাদেরকে যেখানে যা করার সেটা বলে দেবেন, সে অনুযায়ী আপনারা আসার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করবো সবাইকে সুযোগ দেওয়ার। টাইম সীমিত, এ কারণে হয়তো আমরা যাদেরকে সম্ভব তাদেরকে আনার চেষ্টা করব। আর কমেন্ট থেকেও আমরা কিছু প্রশ্ন নেব, আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। এ পর্যায়ে আমি মূল অনুষ্ঠানে যেতে চাই। জনাব ফজলুর রহমান খোকন, আপনারা 19 সেপ্টেম্বর 2019 আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন, এবং বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি যে আভ্যন্তরীণ গণতান্ত্রিক উপায়ে সঠিক এবং স্পষ্ট নির্বাচনের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়ে বৃহৎ ছাত্র সংগঠনের দায়িত্ব নিয়েছেন। এই পর্যন্ত আজকে 1 বছর 2 মাস কম 1 বছর, 1 বছর পর আপনাদের অর্জন এবং ব্যর্থতা কিভাবে বিচার করবেন? আপনারা কতটুকু আপনারা সার্থক হয়েছেন, কতটুকু ব্যর্থ হয়েছেন, নিজেদের যদি বিচার করেন? জি, ফজলুর রহমান খোকন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে প্রায় দীর্ঘ 27 বছর পরে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান ওনার একটি সিদ্ধান্ত নেন যে উনি ছাত্রদলের কমিটি কাউন্সিলের মাধ্যমে করবেন।
দীর্ঘ 27 বছর পরে ওনার এই সিদ্ধান্তের কারণেই ছাত্রদের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এবং ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে আবি এবং শ্যামল আমি সভাপতি এবং শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। তো এই কাউন্সিলে ঘিরেও কিন্তু সরকার অনেক চেষ্টা করছে, কাউন্সিলকেও বিভিন্ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমাদের কাউন্সিলের প্রথম ডেট ছিল 14ই সেপ্টেম্বর, পরে আদালতের মামলার কারণে এটি পরে 19 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। তাও এটি আমি বলবো যে সম্পূর্ণ আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের একটি দূরদর্শী সিদ্ধান্তের কারণে আমাদের কাউন্সিল করা সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। তো যাই হোক, অবশেষে ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল দীর্ঘ 27 বছর পরে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পেরেছেন। তো নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু সারা বাংলাদেশের ছাত্রদলের ভিতরে একটি চাঙ্গা ভাব চলে এসেছে। সারা বাংলাদেশে ছাত্রদল নেতা কর্মীরা উজ্জীবিত হতে শুরু করেছে। আমরা নির্বাচিত হওয়ার 2 দিন পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজারে ফুল দিয়েছি এবং ফুল দেওয়ার ঠিক পরের দিনই কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছি এবং এখন পর্যন্ত আপনি জানেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত যাচ্ছি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে আমাদের অবস্থান রয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে বর্তমান সহাবস্থান উচিত হয়েছে, এই পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর 3 বার আমাদের উপরে হামলা করা হয়েছে। প্রতিটা হামলার পরবর্তী সময় কিন্তু ছাত্র আবার ঘুরে দাঁড়িয়ে নতুন উদ্যমে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছে। আবার হামলা করা হয়েছে, আবার আমরা গিয়েছি, আবার হামলা করা হয়েছে, আবার গিয়েছি। এভাবে পরপর 3 বার হামলা করা হয়েছে এবং আপনি জানেন যে আমাকে এবং শ্যামলকে একবার টিএসসি থেকে আমাদের একটা সাংবাদিক সম্মেলন ছিল, সেখান থেকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছে। তো আল্লাহর রহমতে আমাদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তো এইভাবে বিভিন্ন বাধা, বিভিন্ন অনেক ডিফিকাল্টি ফেস করে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অবস্থান করেছে এবং ইনশাল্লাহ যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রদল যে অবস্থান গড়ে তুলেছে, ঢাকা তার অবস্থান যেভাবে জানান দিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল, ইনশাল্লাহ যে কোনো মূল্যেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই অবস্থান ধরে রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেতে পারছি, এটাকেই আমি আমাদের এই কমিটির প্রাথমিক শপথ হিসেবে মনে করছি আমরা। জি, জনাব ফজলুর রহমান খোকন, আপনার কাছে আবারও আসবো আমরা। আমি এই পর্যায়ে যেতে চাই ইকবাল হোসেন শ্যামল, আপনার কাছে। সফলতার গল্প শোনালেন আমাদের ফজলুর রহমান খোকন। আপনার কাছে প্রশ্ন হলো আমার, যে সফলতার গল্পের বিপরীতে আপনাদের তৃণমূলে যেসব নেতা কর্মীরা আছেন তাদের মাঝে হতাশা রয়েছে, যেটা খুবই সত্য। তাদের মাঝে হতাশা রয়েছে যে জেলা ভিত্তিক আপনাদের অনেক জেলা এবং উপজেলায় কমিটি নেই এবং আপনাদের কাছ থেকে সেরকম কোনো দিক নির্দেশনা পায়নি অনেকেই। অনেক ধরনের হতাশার কথা আমরা শুনবো, যারা প্রশ্নকর্তা রয়েছেন, যারা আসবেন একটু পরেই, তাদের কাছ থেকেও সরাসরি আমরা প্রশ্ন শুনবো। পাশাপাশি আপনার কাছে আমার প্রশ্ন হলো, করোনা ভাইরাসে ছাত্র দলের ভূমিকা কেমন ছিল, কি ছিল, এখন বর্তমানে কি আছে, পরিকল্পনা কি আছে ভবিষ্যতে? জি, ইকবাল হোসেন শ্যামল। ধন্যবাদ আপনাকে। তো আপনার প্রথম কথার উত্তরে আমি বলতে চাই যে সফলতা আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চটুকু করার চেষ্টা করেছি, সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি। এখন সফলতা শুধুমাত্র আমাদের শুধু প্রেসিডেন্ট বা সেক্রেটারি 2 জনের একার না, সফলতা আমাদের সবারই। আমরা একটা ছাত্রদল, একটা পরিবার, সেখানে সফলতা বলেন বা পরাজয় বলেন বা ব্যর্থতা বলেন, যাই বলেন, সবকিছুই আমাদের, এখানে সবার সম্মিলিত প্রচেষ্টা। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের একটা সীমিত পরিসরে সহাবস্থান, তার জন্য আমাদের অনেক ব্যাক পেতে হয়েছে, কষ্ট পোহাতে হয়েছে। পরবর্তী সময়ে আমরা সারা বাংলাদেশ ব্যাপী, আপনি জানেন যে সারা বাংলাদেশে আমরা উপজেলা এবং পৌরসভা, কলেজ লেভেলে আমরা প্রায় প্রত্যেকটা 80% উপজেলা কলেজে আমরা কমিটি পুনর্গঠনের স্বার্থে আমরা সম্মেলন করেছি। সেখানে তৃণমূল ছাত্রদলের যারা নেতা কর্মী আছে তাদের বক্তব্য শোনার চেষ্টা করেছি আমরা। আমাদের 10টি বিভাগীয় টিম তারা প্রত্যেকটি উপজেলা, পৌরসভা এবং কলেজ লেভেলে তারা আমাদের যারা তৃণমূলের নেতা কর্মী আছেন তাদের বক্তব্য শোনার চেষ্টা করেছেন। তারা কেন্দ্রের প্রতিনিধি হিসাবে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখার চেষ্টা করেছেন। আপনি একটা কথা বলেছেন যে আমাদের তৃণমূলের নেতা কর্মীরা হতাশ। আমি আপনার এই কথার সাথে একমত না। আমাদের তৃণমূলের নেতা কর্মীরা মোটেও হতাশ নয়। তবে হ্যাঁ, আমরা দীর্ঘ একটি সময় একটি আন্দোলন সংগ্রামের ভিতর আছি। আমরা 2007 সালের 11 জানুয়ারি থেকে অদ্যাবধি 2020 সাল আজ জুন মাস,
তো অদ্যাবধি আমরা একটি আন্দোলন সংগ্রামের ভিতরে আছি। আমাদের উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, বাংলার মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছি, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি। তো যুদ্ধের ময়দানে আমরা আছি। সেই ক্ষেত্রে হয়তো সাংগঠনিকভাবে আমরা দুই একটা জায়গায় হয়তো এদিক সেদিক মানে একটু দুর্বল হতে পারি, কিংবা দুই একটা জায়গায় আমাদের কমিটি কেন্দ্রিক অসন্তুষ্টি থাকতে পারে, তবে সেটা খুব বেশি না আমি মনে করি। আর আমি আপনি যে কথা বলছেন এর কথার প্রেক্ষিতে আমি আবারও বলছি, আমার তৃণমূলের নেতা কর্মীরা মোটেও হতাশ নয়। আর ইনশাল্লাহ আমাদের করোনা পরিস্থিতিতে যদি আমরা না পড়তাম, যদি করোনা পরিস্থিতির মুখোমুখি না হতাম, আমার মনে হয় যে আমাদের এটা তো জুন মাস, আমাদের মার্চ থেকে কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। তো করোনা পরিস্থিতিতে এসে আমরা শেষ পর্যায়ে এসে আমাদের কাজগুলো আমরা বন্ধ করে রেখেছি, স্থগিত করে রেখেছি, যখন আমাদের কমিটিগুলো ডেলিভারি হওয়ার সময়। তো আমি বিশ্বাস করি যে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কিংবা বিকল্প চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। তো আপনাদের ছাত্র সংগঠন, আপনারা আধুনিক প্রযুক্তির সময় আপনাদের এই সুসময় যাচ্ছে, আপনারা নেতৃত্বে আছেন, টপ নেতৃত্বে আছেন আপনারা। যখন প্রযুক্তি হাতের একদম নাগালে, তখন আপনাদের এই ধরনের আমি বলবো যে গা ছাড়া দায়িত্বের কথা যদি বলেন, কারণ হলো প্রযুক্তির মাধ্যমে এখন সবকিছু সম্ভব হচ্ছে। ঘরে বসে আপনি, এই যে আমরা এখন কথা বলছি অনেক দূর থেকে, আমি কানাডায় বসে টকশো করছি, আপনি আপনার ঘরে বসে করছেন, সবকিছু সম্ভব হচ্ছে। আপনি জানেন যে আমেরিকাতে সাম্প্রতিককালে একটি মাত্র খুনের কারণে, একজন কালো কৃষ্ণাঙ্গকে হত্যার কারণে, এই করোনা ভাইরাসের সময়ও, সংকটকালীন সময়ও সারা নর্থ আমেরিকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে অনেক বিশাল ডেমনস্ট্রেশন করেছে। তারা একটি খুনের বিরুদ্ধে বিক্ষোভ ডেকেছে এবং প্রত্যেকটি সিটিকে তারা অনেকটাই নিষ্ক্রিয় করে ফেলেছিল। সুতরাং যখন বিপ্লবী মনোভাব থাকে, তখন আসলে কোনো সংকট, কোনো ন্যাচারাল সংকটকে সংকট বলে মনে হয় না। আপনাদের কাছ থেকে আরেকটু দায়িত্বশীল উত্তর আমি আশা করি, বা আমাদের দর্শক আশা করে, আপনাদের কাছ থেকে কোনো ধরনের আপনার বক্তব্যের সাথে আমি পুরোপুরি ভাবে দ্বিমত পোষণ করছি। কারণ আমরা মোটেও গা ছাড়া ভাবে বসে নেই ছাত্রদল করোনা দুর্যোগ, যখনই আমাদের দেশ করোনা দুর্যোগের কারণে লকডাউন হলো, তখন থেকে যখন মানুষের প্রান্তিক মানুষের কর্ম স্থবির হয়ে গেল, কর্মহীন হয়ে পড়লো সবাই, গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে গেল, শিল্প কারখানা বন্ধ, যানবাহন গুলো বন্ধ, তখন থেকে ছাত্রদল, যেহেতু এটা একটা আপনার বুঝতে হবে এটা স্টুডেন্ট অর্গানাইজেশন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, অর্থের সীমাবদ্ধতা আছে, তারপর কিন্তু আপনাদের বিপ্লবী মনোভাবের সীমাবদ্ধতা থাকার কথা নয়। শেষ করতে দেন ভাই, শেষ করতে দেন। জি জি, আমাকে শেষ করতে দেন। সেটা হচ্ছে, আমার মনে হয় আপনার তথ্যের ঘাটতি আছে। ছাত্রদল এই করোনা দুর্যোগকালীন সময়ে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত আমরা নিজেরাও, প্রেসিডেন্ট সেক্রেটারি নিজেরাও 100-র উপরে আমরা ঢাকার বিভিন্ন স্পটে আমরা ত্রাণ বিতরণ করেছি। আমাদের ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত ছাত্রদলের নেতা কর্মীরা বসে নেই। তারা এই করোনা দুর্যোগকালে আমরা প্রাথমিকভাবে মানুষকে সচেতন করার জন্য হ্যান্ডবিল, লিফলেট বিলি করেছি, পরবর্তীতে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক বিতরণ, তার পরবর্তীতে খাদ্য সামগ্রী বিতরণ, এবং একটা সময় আমরা ধান কাটার মতো কর্মসূচিও হাতে নিয়েছি। যখন লকডাউনের কারণে আপনার দরিদ্র কৃষক, যাদের পর্যাপ্ত শ্রমিকের সংকট ছিল, তো শ্রমিকের ভূমিকাও ছাত্রদল অবতীর্ণ হয়েছে। তো ছাত্রদল আপনি যা বলছেন সেটি পুরোপুরি ভাবে আপনার সাথে দ্বিমত পোষণ করছি। আপনার কাছে তথ্যের ঘাটতি আছে। সংকটকালীন সময়ে ছাত্রদল মাঠে আছে। কি করেছেন সেই প্রশ্ন আপনার কাছে আমি রেখে গেলাম। সংকটের আগে যখন আপনার নেত্রী যখন জেলে, তখন আপনারা দায়িত্ব নিয়েছিলেন, তখন বা আপনাদের ভূমিকা কি ছিল সেটা নিয়ে প্রশ্ন আপনার কাছে আমি রেখে যাচ্ছি। আপনি প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এবং ফজলুর রহমান খোকন, আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আমি আসছি। এই পর্যায়ে আমি যাচ্ছি, একজন ছাত্র বিষয়ক গবেষক এবং বিশ্লেষক আমার সাথে যুক্ত হয়েছেন, জনাব পাঠান আজহার। আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না জনাব পাঠান আজহার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? যদি না শুনে থাকেন, আমি আপনাকে বেশিক্ষণ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, জনাব ফজলুর রহমান খোকন, আপনার কাছে আমার প্রশ্ন, সরাসরি উত্তর
অবশ্যই মন খুলে উত্তর দিবেন আপনি। এখানে হাজারো মানুষ এবং লাখো আপনাদের সহযোগী সংগঠন, আপনাদের সহকর্মীরা আজকের অনুষ্ঠানটি দেখবে এবং আশা করি এখান থেকেই নতুন কোনো পথ উন্মোচন হবে অথবা পথ বন্ধ হবে। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যে দলটির নেত্রী শিশু সন্তানদেরকে কোলে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি সংকটকালীন সময়ে রাজপথে একজন নারী হয়ে রাজপথে শিশুদেরকে, তার নিজের শিশু সন্তানকে কোলে নিয়ে এই দেশকে গণতান্ত্রিক একটি দেশ উপহার দেওয়ার জন্য নিজের জীবনকে বাজি রেখে রাজপথে লড়াই করে গেছেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিজের অবস্থানকে সম্মুখভাগে নিজেকে রেখে বিভিন্ন ধরনের জনসভা, বিপ্লবী সব ধরনের সংগ্রাম তিনি করে বাংলাদেশকে গণতান্ত্রিক দেশে আনার জন্য সংগ্রাম করে গেছেন। সেই ধরনের নেত্রী, আপনার নেত্রী, এটা সৌভাগ্যের ব্যাপার আপনার জন্য বা আপনার ছাত্রদলের জন্য। সেই নেত্রী যখন জেলে আছেন, আপনারা ছাত্র সংগঠন মানে হলো যে কোনো ধরনের বিক্ষোভ, বিপ্লব অথবা সংকটকালীন সময়ে আপনাদেরকে এই সম্মুখ দায়িত্ব পালন করার জন্য আপনাদেরকে এই ভূমিকা রাখতে হয়। সেখানে আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা কি সঠিক ভূমিকা পালন করতে পেরেছেন কিনা, আপনার কাছে প্রশ্ন। জি, ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের কমিটির মেয়াদ হয়েছে 8 মাস। এই 8 মাস সময়ের ভিতরে কিন্তু প্রায় 3 থেকে 4 মাস আমরা এই করোনাকালীন সময় পার করলাম। যদি আমরা করোনাকালীন সময়টা বাদ দিই তাহলে কিন্তু আপনার সময় হয়েছে 4 মাস। তো আমি বলতে চাই অবশ্যই এটা ছাত্রদের সৌভাগ্য যে আমরা দেশনেত্রী এবং খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে আমাদের নেত্রী হিসেবে আমরা পেয়েছি। এটা আমাদের জন্য অবশ্যই একটা সৌভাগ্যের বিষয়। এবং আরো বড় সৌভাগ্যের বিষয় যে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বকে আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক হিসেবে পেয়েছি। তো সেই জন্য জাতীয় দল আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি। আর আপনি জানেন যে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কমিটি গঠন হওয়ার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আমরা প্রতিদিন দেশনীতি এবং প্রায় প্রতিদিন আর কি প্রতি সপ্তাহে 2-3টা প্রোগ্রাম থাকতো দেশনীতি এবং খাদ্যের মুক্তির জন্য। এবং আপনি জানেন যে আমাদের সময়ে একটা দেশনীতির মুক্তির দাবিতে একটা হরতালও দেওয়া হয়েছিল। সেই হরতালটাও কিন্তু মোটামুটি ছাত্র সফলভাবে পালন করেছে। এবং বিভিন্ন কর্মসূচি আমরা ছাত্রদল দেশনেত্রীর মুক্তির জন্য আমরা পালন করেছি। এর মধ্যে একটি কর্মসূচির কথা আমি বলতে চাই। 12ই অক্টোবর 2019 সালে 12ই অক্টোবর নয়াপল্টনের দেশনেত্রীর মুক্তির দাবিতে একটি প্রোগ্রাম ছিল, একটি সম্মেলন আহ্বান করা হয়েছিল, বিক্ষোভ সমাবেশ আহ্বান করা হয়েছিল। ওই দিন কিন্তু আপনার সরকার মানে প্রশাসন এই মহাসমাবেশে কোনো অনুমতি দেয়নি। কিন্তু আমি বলবো বিএনপি ওই দিন কিন্তু জোর করে প্রোগ্রামটা করেছে, অর্থাৎ সরকারের অনুমতি ছাড়াই বিএনপি অনেকদিন পর একটা প্রোগ্রাম করেছে এবং ওই প্রোগ্রামটা শুধুমাত্র ছাত্র দলের কারণেই ওই দিন পার্টি অফিসের সামনে করা সম্ভব হয়েছে। ছাত্রদল প্রথম থেকে ওই দিন আমরা পার্টি অফিসের সামনে অবস্থান নিই এবং আমাদের অবস্থানের কারণেই 12ই অক্টোবরে বিএনপি সরকারের অনুমতি ছাড়াও বিএনপি ওই দিন পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করতে সক্ষম হয়েছে। আপনাদের অর্জনটা কি? এটা করেছেন ঠিক আছে, আপনার কোনো অর্জন নিতে পারেননি, আপনার অর্জন করতে পারেননি কোনো কিছু। আপনাদের অ্যাচিভমেন্ট, আপনাদের ক্রেডিটটা কোথায়? সেখান থেকে আপনারা কি পেয়েছেন, আদায় করতে পেরেছেন কি এই পর্যন্ত? বাংলাদেশি রাজনীতিতে আসলে সাইফুর রহমান ভাই, রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। রাজনীতি একদিনে মিছিল মিটিং, একদিনে সবকিছু হয়ে যাবে, বিষয়গুলো এরকম না। রাজনীতি একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটা ধারাবাহিক কর্মসূচি। আপনি আমাদেরকে যেভাবে দেখছেন, আমার মনে হয় ছাত্রদল সম্পর্কে আপনার তথ্যের যথেষ্ট ঘাটতি আছে। আমার মনে হয় যে আপনি আমাদের ছাত্রদল সম্পর্কে আর একটু খোঁজ খবর নেওয়া প্রয়োজন। আর সবচেয়ে বড় যে বিষয়টি আপনি একটা বিষয় বারবার ভুল করছেন, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে করোনার যে পরিস্থিতি বা কোভিড-19 ভাইরাসের যে সংক্রমণ, সেটা পুরো পৃথিবীর জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাকে সবাইকে পরামর্শ দিচ্ছে যে 3 ফিট দূরত্ব বজায় রাখুন, ঘর থেকে কম বের হন, মাস্ক পরুন। সেই জায়গায় আপনি রাজপথ বা আপনি কার্যকর রাজপথ দখলের আন্দোলন, সেগুলো আসলে আপনার এই কোভিড-19 এর সাথে বা এই করোনা ভাইরাসের এই পরিস্থিতির সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম, এই কারণেই সাইফুর ভাই, আমরা এখন শুধু আমরা মানবিক কাজকর্মগুলো করছি, যেহেতু একটি দুর্যোগকালীন সময়, যেখানে আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে সরকারের বিতর্কিত নির্বাচনের কারণে সরকারের
বৈধতার যথেষ্ট ঘাটতি আছে এবং সে সরকার আমরা অবৈধভাবে আমরা স্বীকৃতি দেই। তারপরেও আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এই করোনা পরিস্থিতির কারণে শুধুমাত্র মানুষের কল্যাণে, আমরা রাজনীতি মানুষের কল্যাণে, দেশের জন্য, রাষ্ট্রের কল্যাণে, তো দেশনায়ক তারেক রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে বিএনপির যদি কোনো সাপোর্ট যদি প্রয়োজন হয় সেটা বিএনপি করবে। তো আমরাও এখন শুধুমাত্র ছাত্র দল দেশের এই দুর্যোগকালীন সময়ে মানুষের কল্যাণে আমাদের কার্যক্রমগুলো আমরা পরিচালিত করছি। এখন আমরা সরকারি বিরোধী কোনো আন্দোলনে এই মুহূর্তে নাই। আমরা এখন শুধুমাত্র মানবিক কাজকর্ম নিয়ে আমরা আছি ছাত্রদল। আর আপনার আমাদের সম্পর্কে যথেষ্ট তথ্যের ঘাটতি আছে, আমার মনে হয় যে আপনি আমাদের সম্পর্কে আরেকটু খোঁজ খবর নিবেন, তাহলে প্রকৃত চিত্রটা আপনার আচ্ছা, কাছে আমি এখানে আরেকটু কথা বলতে চাই। আপনি যে প্রযুক্তির কথা বলছেন, আমরা কিন্তু সেই প্রযুক্তির বাইরে না। আমাদের এই করোনাকালীন সময় হয়তো আমরা শুধুমাত্র আমাদের কমিটি গঠন প্রক্রিয়াটা আমরা স্থগিত করে রেখেছি, কিন্তু আমাদের যাবতীয় আর বাকি যে কর্মকাণ্ড সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিদিন এই প্রযুক্তির ব্যবহার করেই আমরা কিন্তু ওভার ফোনে, টুইটার, হোয়াটসঅ্যাপে আমাদের নেতাকর্মীদের সাথে কথা বলছি। সারা বাংলাদেশে আমরা কথা বলছি। সারা বাংলাদেশের নেতাকর্মীদের সমস্যা কোথায় সেগুলো দেখছি, সেগুলো সমাধান করছি। সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করতে গিয়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা করছে কিনা, সবকিছু আমরা কিন্তু অবজার্ভ করছি। ইভেন আপনি জানেন, আপনি যে প্রযুক্তির কথা বলছেন, এই সরকার কিন্তু এই প্রযুক্তি নিয়েও আইন তৈরি করেছে, আইসিটি আইন তৈরি করেছে। সে আইনে কিন্তু আমাদের অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। আপনি হয়তো জানেন না, গতকাল কিন্তু আমাদের এই আইসিটি আইনের দোহাই দিয়ে আমাদের যশোর সদর উপজেলার দেয়ারা ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর কিন্তু এখন তার হদিস আমরা পাই নাই, এখন পর্যন্ত কোথাও তার কোনো হদিস পাওয়া যায়নি। সুতরাং আমি বলতে চাই, ছাত্রদল থেমে নেই। ছাত্রদল তার নিজস্ব করিতেই সারা বাংলাদেশে ছাত্রদলকে নিয়ে করোনা পরিস্থিতিতে দুস্থ মানুষের পাশে দেওয়ার জন্য সবসময় কাজ করে যাচ্ছে, এবং ইনশাল্লাহ যতদিন করোনা সংক্রমণ থাকবে ততদিন আমরা ইনশাল্লাহ দেশের মানুষের পাশে থেকে দেশনায়ক জনাব তারেক রহমানের পরামর্শে আমরা কাজ করে যাব। জি, এ পর্যায়ে আমি একজন দর্শক বা আপনাদের সহকর্মী ফুজাইল চৌধুরী, তিনি ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জনাব ফুজাইল চৌধুরী? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্ন যদি থাকে আপনার কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে আপনি প্লিজ রাখুন আপনার প্রশ্ন। অবশ্যই। প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি শেখ ফজলুর রহমান খোকন ভাই ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ শ্যামল ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের পক্ষ থেকে। করোনা দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় প্রত্যেকটি জেলা, ওয়ার্ড, উপজেলা, কলেজ, শাখা আমরা কেউই বসে নেই। সবাই কেন্দ্রের নির্দেশ অনুযায়ী বিভিন্ন স্প্রে, ত্রাণ কার্যক্রম, তারপর মাস্ক বিতরণ, তারপর রমজান মাসে ইফতার বিতরণ, তারপর সেহরি বিতরণ, বিভিন্ন কার্যক্রম আমরা কেন্দ্রের নির্দেশে আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদল সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। আমরা চাই আগামী দিনে আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক যে নির্দেশনা দিবে, আমরা সেই নির্দেশনায় জেলা পর্যায়ের নেতা কর্মীরা অবশ্যই পালন করব। জি, এটা তো আপনি আপনার গেয়ে গেলেন, আপনার নেতাদের নির্দেশনা গেয়ে গেলেন, কিন্তু আপনার নেতাদের প্রতি আপনার কোনো আকাঙ্ক্ষা আছে কিনা যা আপনি পাচ্ছেন না, বা আপনি এমন কোনো প্রশ্ন আছে যেটা আপনি করতে চান আপনার সভাপতি এবং সেক্রেটারির কাছে? আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে একটি চাওয়া যে করোনা দুর্যোগ যাওয়ার পরে খুব দ্রুত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের কমিটি পূর্ণাঙ্গ, তারপর বিভিন্ন ইউনিট গুলো আমাদের বিভাগীয় টিম করে দেওয়া হয়েছে। আমরা কুমিল্লা বিভাগীয় টিমে আছি। কমিটিগুলো আমরা খুব দ্রুত চাই। জি, ধন্যবাদ আপনাকে ফুজাইল চৌধুরী। আপনি থাকুন, দেখতে থাকুন, আমি আপনাকে
এখান থেকে বিদায় দিচ্ছি। জনাব ফজলুর রহমান খোকন এবং অবশ্যই। ইকবাল হোসেন শ্যামল, আপনার কাছে আবারও ফিরে যাচ্ছি। আমি ইকবাল হোসেন শ্যামলের কাছে ফিরে যাচ্ছি। আমার পূর্বের প্রশ্ন রেখে যাওয়া প্রশ্নের উত্তর দিবেন, পাশাপাশি আপনার যে এই ধরনের হতাশা কিন্তু আপনাদের বিভিন্ন জেলা নেতৃবৃন্দদের কাছ থেকে আসছে, আপনারা কমিটি ঠিক মতো এখনো শেষ করেননি। যদিও আপনাদের কাছে বলতে আমি পূর্বের যারা ছিলেন তাদের দেখুন সাইফুর ভাই, আমি একটা কথা আপনাকে বারবার বলছি, আমি একটা প্রেক্ষাপটেরও বর্ণনা দিয়েছি যে 2007 সালের 11 জানুয়ারির পর থেকেই আমরা একটা যুদ্ধাবস্থার ভিতরে আছি। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, মানুষের মুক্তির জন্য। তো সেখানে আমরা যুদ্ধের ময়দানে আপনি শতভাগ সাংগঠনিক অবস্থা আপনি পাবেন না। সেখানে যুদ্ধের ময়দানে আপনার কিন্তু এগুলি আপনারা করতে পারেন ইউনিটগুলোতে, ইচ্ছা করলে, আপনারা কিন্তু প্রযুক্তি জি ব্যবহার করে আপনি এসব আপনার করতে পারেন। জি আপনাকে আমাকে বলতে দেন। তো এটা আপনি শতভাগ পারা যাবে না। আর আমরা দায়িত্ব নেওয়ার পর একটা বড় সময় আমরা সাংগঠনিক যে কার্যক্রম, কমিটি গঠন প্রক্রিয়া, এগুলো বন্ধ রেখে আমরা এখন শুধুমাত্র মানবিক কাজকর্ম, মানুষের দুয়ারে দুয়ারে ত্রাণ সহায়তা বা ডেফিনেটলি সেটা মানুষকে আপনারা করুন, পাশাপাশি সেটা নিয়ে আপনাদের আমরা যে ব্যস্ত সাংগঠনিক আছি। কর্মকাণ্ড আপনারা এখন করতে হবে, তাই না? জি, আপনার সাথে যিনি সংযুক্ত হয়েছিলেন ফুজাইল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের সম্মানিত সেক্রেটারি। তো ফুজাইল চৌধুরী তারা নিজেরাও ধান কেটেছে। এই করোনা সংকটকালীন সময়ে তারা কৃষকের ধান কেটে দিয়েছে, তারা ইফতারে বিতরণ করেছে, সেহরি বিতরণ করেছে, ত্রাণ সামগ্রী বিতরণ করেছে, মাছ বিতরণ করেছে। এগুলো কিন্তু আমরা আমাদের কাছে তারা বিভিন্ন ভাবে যে কার্যক্রমগুলো চালিয়েছে সেগুলোর ছবি, আলোকচিত্র কিন্তু আমাদের কাছে তারা পাঠিয়েছে এবং তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। আপনি একটি কথা বারবার বলছেন, আমি বারবার সে কথাটাকে ডিনাই করছি যে আমার তৃণমূলের নেতা কর্মীরা মোটেও অসন্তুষ্ট নয়, আমার তৃণমূলের নেতা কর্মীরা মোটেও হতাশায় নাই। এটা আমি বারবার আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। আমার তৃণমূলের নেতা কর্মীরা করোনার পরিস্থিতির উত্তরণ হলে যে সাংগঠনিক একটা পরিচয় পাবে সে বিষয়ে তারা যথেষ্ট ওয়াকিবহাল এবং তাদের ভিতরে যথেষ্ট মনোবল আছে এবং সেই মনোবল নিয়ে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই তারা মানুষের কল্যাণে এই করোনা দুর্যোগকালীন সময়ে কাজ করে যাচ্ছে। তো ইনশাল্লাহ এই পরিস্থিতির উত্তরণ ঘটলে কিংবা পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় তো আমাদের পরিবেশ প্রেক্ষাপট বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং অবশ্যই সেটা সংগঠনের নেতা কর্মীদের দিকে চিন্তা করে আমরা সেই সিদ্ধান্তগুলো নেব। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শ্যামল। আমি এখানে আমি একটু কথা বলতে চাই। এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ফুজাইল চৌধুরী আসছিল একটু আগে, ওর সাথে কিন্তু আজকে বিকেলে আমার কথা হয়েছে এবং কথার বিষয়বস্তু ছিল এটা, ওদের এলাকার একটা ছেলে কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছে, তাকে কিভাবে জেল থেকে মুক্ত করা যায় সে বিষয়ে কিন্তু তার সাথে আমার কথা হয়েছে, সেই বিষয়ে আমি তাকে পরামর্শ দিয়েছি। তো আমরা কিন্তু থেমে নেই, আমাদের কাজকর্ম আমরা চালিয়ে যাচ্ছি। আর যদি করোনা ভাইরাস দ্বারা বাংলাদেশ সংক্রমিত না হতো এবং যদি বাংলাদেশে লকডাউন না দেওয়া হতো, তাহলে কিন্তু আমি মনে করি বাংলাদেশে আমাদের যে সারা বাংলাদেশে আমাদের যে ইউনিটগুলো রয়েছে এই ইউনিটগুলো কমপক্ষে 70 থেকে 80% কমিটি গঠন প্রক্রিয়া আমাদের শেষ হয়ে যেত এবং ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে প্রায়োরিটিতে আমরা এই কমিটিগুলোকে গঠন করব। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা, হবিগঞ্জের যে নেতা সাব্বির আহমেদ, তাকেও কিন্তু গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গেছে এই ধরনের অভিযোগ তার পরিবার করে। জি, আপনাদের কি অবস্থান এবং আপনারা কি? জি, বাহুবল থানার সাব্বির আহমেদ বাহুবল থানার পরবর্তীতে তাকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার করে সরি তাকে র্যাব বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়। একদিন পর তাকে শ্রীমঙ্গল থানায় সম্ভবত হস্তান্তর করে তথ্য প্রযুক্তি আইনে, যে আইনটির কথা কিছুক্ষণ আগে খোকন ভাই বলেছে যে আমাদের সরকার। আপনাদের ভূমিকা সেখানে কি, বা আপনারা কি এভাবে যদি আপনারা এই করোনা ভাইরাসের মধ্যে আপনারা যদি এভাবে করোনা ভাইরাসের দোহাই দিয়ে এভাবে ঘরের মধ্যে বসে থাকেন, আমি বলছি না যে আপনি সরকারের বিরুদ্ধে লেগে যান, আপনি একদম পুরোপুরি সরকারের গাড়ি ভাঙেন, এই ধরনের কথা আমি বলছি না। আমি বলছি যেহেতু সরকার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, গ্রেফতার চালিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদেরও কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলার কোনো না কোনো একটা ওয়ে আপনাদের বের করা উচিত। সেই জি, আপনার এই ঘটনা ঘটার জি ভাইয়া, ঘটনা ঘটার সাথে সাথেই আমরা ছাত্রদল থেকেও প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি সংবাদ মাধ্যমে বা আপনাদের সবার সামনে তুলে আনার চেষ্টা করেছি প্রেস রিলিজের মাধ্যমে। পরবর্তী সময়ে বিএনপি থেকে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ভাইও প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি উঠিয়ে আনার চেষ্টা করেছেন। কিন্তু আপনি একটা জায়গায় বারবার ভুল করছেন, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন করোনাকালীন একটা পরিস্থিতির ভিতর আছি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়মাবলী ওই নিয়ম সেটা আপনি বারবার বলেছেন, সেটা আপনি বারবার আমরা বুঝতে পেরেছি, কিন্তু এর মধ্যেও আমরা কিন্তু আমি একটু বলতে চাচ্ছি
জি, আমি একটু ফজলুর রহমান বলতে খোকন, চাচ্ছি। আপনার কাছে আমি আসবো। আমরা দুজন আমি একটু মানুষ আছে না আমাদের। জি একটু জি শিওর, আমি একটু বলি। আপনি যে সাব্বিরের কথা বললেন, সে আমাদের হবিগঞ্জ জেলার সদস্য। জি তাকে তো পুলিশ এমনি এমনি গ্রেপ্তার করে নাই। এই সময় সে সাধারণ দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সে তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বর্তমান সরকার যে এই সময় এই করোনা দুর্যোগের সময় দায়িত্বহীন ভূমিকা পালন করছে, আম, এবং তার এলাকায় যেসব আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, প্রশাসন লোকজন আছে, তারা যে বিভিন্ন গণবিমুখ নীতি অবলম্বন করে রিলিফ কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন দুর্নীতিমূলক কার্যক্রম পরিচালনা করছে, এসব বিষয়ে প্রতিবাদ করার জন্যই কিন্তু মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের সুতরাং আপনাদের ছাত্রদল আপনাদের মাঠে কাজ করছে বলে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, হামলা দেওয়া হচ্ছে, মামলা করা হচ্ছে। আপনাদের সফলতার কথা মানুষ বলবে, আপনাদের বলার প্রয়োজন হবে না। আপনাদের সফলতা আমরা দেখব, আমরা দেখছি, আমাদের হাতেও আছে। আপনারা কি কি করেছেন সেগুলির একটু চিত্র আমাদের হাতে আছে। যেমন আপনার শিক্ষার্থীদের বেতন মওকুফের জন্য আপনারা আহ্বান করেছেন সরকারের কাছে। আপনারা নওগাঁয়, যেটা একটু আগে বললেন ইকবাল হোসেন শ্যামল, নওগাঁয় আপনারা কৃষকের ধান কেটে আপনারা তাদের ঘরে উঠিয়ে দিয়ে আসছেন। মাগুরে কৃষকের ভাই, এটা পাশাপাশি নওগাঁ, শুধু নওগাঁ না, এটা বাংলাদেশের আপনারা 64 ডিস্ট্রিক্টে, শুধু নওগাঁ না, আরেকটা রিপোর্ট, আপনারা বাংলাদেশের 300 64টা মানুষকে ডিস্ট্রিক্টে রান্না এটা। করে খাবার দিয়েছেন, 300 মানুষকে আরেকটা জেলাতে, এমন খবর আছে। ড্যামরা 2000 পরিবারের মাঝে ছাত্র দলের ত্রাণ বিতরণের খবর আছে। ছাত্রদের রাজধানীতে ছাত্র দলের খাদ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। আপনারা অসহায় মানুষের খাদ্য সামগ্রী, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল তারা করেছে। দুস্থতার মাঝে আপনারা খাদ্য বিতরণ করেছেন। আপনারা জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছেন। সব ধরনের খবরের পাশাপাশি আপনাদের অবশ্যই আপনাদের প্রতি হতাশার কথাও আমরা শুনি এবং শুনেছি। সেগুলি আপনাদেরকে প্রধান, আমি মনে করি যে আজকের প্রধান বিষয় হিসেবে আমরা তুলে ধরতে চাচ্ছি, যা আপনারা করতে পারেননি। আমি জানতে চাচ্ছি, পাঠান আজহার, আপনি কি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? আমি কিন্তু আমরা কেউই শুনতে পাচ্ছি না। পাঠান আজহার, আপনি কি শুনতে পাচ্ছেন? পাঠান আজহার, আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা বেশিক্ষণ সময় আপনাকে দিতে পারছি না বলে দুঃখিত, কারণ আমাদের অনুষ্ঠান খুবই স্বল্প সময়ের জন্য, কিন্তু আমাদের অনেক পার্টিসিপেন্টস রয়ে গেছে যাদেরকে আমরা এখনো সুযোগ দিতে পারিনি। আমি আপনাকে মনে হয় বেশিক্ষণ আর রাখতে পারছি না। পাঠান আজহার, আপনি যদি না শুনতে পারেন, আমি আপনাকে এখান থেকে বিদায় দিতে বাধ্য হচ্ছি এখন। জনাব খন্দকার মাহমুদুল হাসান সনি, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, কারণ আপনি মিউট করে রেখেছেন। আনমিউট করতে হবে। আমি আনমিউট করছি আপনাকে। আপনার মোবাইলে আপনি জি, এখন মনে হয়। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? জি, জনাব খন্দকার মাহমুদুল হাসান সনি, আপনি নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি। সরি, ছাত্র দলের সাধারণ সম্পাদক। জি, খন্দকার মাহমুদুল হাসান সনি, আপনার সাথে আছে আমাদের আপনার ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি। আপনার কি বলার আছে বলুন। সাইফুর রহমান সবাইকে ধন্যবাদ করছি আমার এখানে দেওয়ার জন্য। সেই সাথে আমার প্রিয়ানের সন্তান বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেককে নয় পক্ষের কেন্দ্রীয় সদস্য সভাপতি জনাব রহমান খোকন ও বিপি সাধারণ সম্পাদক ইকবাল জামাল ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে বলতে চাই, আগামী যে কথাগুলো অনেকক্ষণ ধরে, কিন্তু আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে অনেক কর্মসূচি করছি। এবং হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। জি 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 এবং কেন্দ্রীয় দলের এবং সাধারণ পদক নিয়মে আমাদের কিন্তু খবর রাখে। তো আমার পুরনো যেটা, সেটা হচ্ছে আমরা কেন্দ্র বিএনপি এক সিনিয়ররা মত করে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী হচ্ছে যে বিএনপি করোনার সময় কোন প্রকাণ্ড এবং ট্রান্সপোর্ট ও অঙ্গ সংগঠন কোন প্রকাণ্ড নেই, তখন আমাদের সেই নিয়ে বলছে যে মুহূর্তে কাটছে আর ডাক্তারদের সটন ড্যাব ও জিয়া ফাউন্ডেশন
ঢাকা শহর পিপিই দিছে। আংশিক তথ্য তুলে ধরলে একটা টিভি মাধ্যম তখন কিন্তু আমার ভাবমূর্তি। আর ছাত্রদল ছাত্রদের কেন্দ্রীয় প্রেস সেক্রেটারির নির্দেশনায় 64টার দিকে প্রথমে করোনা মাস থেকে লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, তারপর জীবাণুনাশক ছিটানো, তারপর খাদ্য বিতরণ করে এবং রোজার মাসে প্রতিদিন নিয়মিত ইফতার জনগণের মধ্যে ইফতারিও বিতরণ করছে। অনেক জেলা ওরে আবার পিও দিচ্ছে। এটা কিন্তু অনুপ্রাণিত হচ্ছে পর্যায়ে তারা এখানে বলি যে আমার কেন্দ্রীয় নেতারা আছে, তারা যদি সঠিক তো না দেয় তাহলে আমলি 100% ক্রেডিট নিয়ে, আর আমরা 1% কাজ করে 1% ক্রেডিট পাই না, এটা আমাদের ইনফরমেশন মিসিং এর কারণে। তাই আমি আমাদের কেন্দ্রীয় ছাত্র প্রেসিডেন্ট সেক্রেটারির মাধ্যমে তারেক ভাই আছে এটা বিনীতভাবে অনুরোধ করতে চাই, আগামীতে যদি অবশ্যই সঠিক তথ্য যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল কি কর্মকাণ্ড করে এ তুলে ধরে, এটাই হচ্ছে আমার বক্তব্য। এছাড়া আমি কেন্দ্রীয় সংসদ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আমার নাইলে গত সপ্তাহে একজন আউটলে আমার সংসদের সাধারণ সম্পাদক কিন্তু ইউনিয়ন প্রেসিডেন্টকে নিজে ফোন দিয়েছে। সে কিন্তু একটা করি চায়, কেন্দ্রের প্রেসিডেন্টের সঙ্গে সময়, কিন্তু আমার কেন্দ্রীয় সাথে শাসন সম্পাদক ভাই আমার থেকে নাম্বার নিয়ে সেই আপনি আপনার কোনো প্রশ্ন, আপনার কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আছে কিনা? আপনার কথা আমরা বুঝতে পেরেছি, আপনি যথেষ্ট এটাই যে আমাদের যারা তাদের অবশ্যই টকশোয় যাতে আমাদের বলছে আপনার কথা বুঝতে পেরেছি। জনাব মাহমুদুল হাসান সোহানী খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দেখতে থাকুন। এই প্রশ্নটি অনেকেই করেছে যে আপনাদেরকে কিন্তু পাবলিশ, আপনারা এক্সপোজ, আপনারা গণমাধ্যমে তেমন করে আপনাদেরকে দেখা যায় না, এবং আপনাদের যে আপনারা যে করে যাচ্ছেন, আপনারা করোনাকালীন সংকটে আপনারা ব্যাপকভাবে আপনারা সহায়তা করে যাচ্ছেন এবং আপনাদের বিশাল ভূমিকা রেখেছেন আপনারা, কিন্তু সেই মোতাবেক বিভিন্ন টকশোতে এবং মিডিয়াতে সেরকম প্রকাশ পাচ্ছে না। সাইফুর রহমান ভাই আপনাকে উদ্দেশ্য করে আমি বলতে যাচ্ছি, নগর পুরিলে দেবালয় এরাই না। তো মানুষের মুখের উপর যেরকম সরকার কস্টিপ মেরে রেখেছে, সে বাংলাদেশের গণমাধ্যমগুলোর উপরও সরকার এরকম কস্টিপ মেরেছে। গণমাধ্যম ইচ্ছে করলে আমাদের সংবাদ প্রকাশ করতে পারে না ভয়ে। তো আমরা যথেষ্ট কাজকর্ম করছি বা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি সংগঠনের জন্য, মানুষের জন্য, কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো নিয়ন্ত্রিত। সেই নিয়ন্ত্রিত গণমাধ্যম আমাদের সংবাদগুলোকে ভালোভাবে সরকারের রক্তচক্ষুর ভয়ে উপস্থাপন করে না, যে কারণে হয়তো একটু গ্যাপ হতে পারে। তবে আমার বিশ্বাস যে ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটাই এখন গণমাধ্যমের ভূমিকা নিয়েছে। আপনি আমাদের ছাত্র দলের নেতা কর্মীদের ফেসবুক আইডি গুলোতে চেক দিলেও আপনি দেখবেন যে তারা কতটুকু কাজ করেছে এই করোনা দুর্যোগকালীন সময়ে বা মানুষের কল্যাণে। তো সেখানে আমি সবচেয়ে বড় যে বিষয়টা আমি বারবার বলি যে নগর পুরিলে দেবালয় এরাই না। বাংলাদেশের বিচার ব্যবস্থাও এখন ভঙ্গুর। প্রধান বিচারপতি নিজেই বিচারহীন সংস্কৃতির শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে বা সরকারের রুশানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আর সংবাদ মাধ্যমের কথা কি বলবো, রাষ্ট্র এখন সম্পূর্ণই এক কেন্দ্রিক, এক ব্যক্তির ইচ্ছায় উনি যা চাবেন উনি ওইগুলাই মানুষ প্রকাশ করবে। একটা রাষ্ট্রের বিরোধী দল হলো, একটা রাষ্ট্রের বিরোধী দল হলো আমরা রাষ্ট্রের পলিটিক্যাল পার্টি থাকে, তারা হলো ছায়া সরকারের দায়িত্ব পালন করে, এবং ছায়া সরকারের সবচেয়ে বড় শক্তি হলো বাংলাদেশের মতো দেশের রাজনীতিতে আমরা ছায়া সরকারের দায়িত্ব পালন করছি। সাইফুর ভাই, ছাত্র সংগঠন হয়ে যদি আপনারা বলেন যে আমাদের দায়িত্ব সংকট যাওয়ার পর আমরা আমাদের, তাহলে এর ফাঁকে এই যে বাজেট সংকট থেকে শুরু করে আমরা দেখছি অনেক ধরনের অসঙ্গতি এবং মানুষের সাইফুর ভাই আমরা মোটেও বসে নেই। আমরা সাইফুর ভাই আপনাকে বলতেছি আমরা মোটেও বসে নেই। হয় কিছু বিষয় সরকারি নিষেধাজ্ঞার কারণে হয়তো আপনাদের কাছে দৃশ্যমান হয় না, তবে আমরা কাজ করছি। আপনারা নেতৃত্বে থেকে কিন্তু আপনারা যদি
আপনারা যদি আমরা- অপেক্ষা করেন যে করোনা ভাইরাস গেলে হবে, তাহলে আসলে আমরা সাধারণ মানুষ কবে আমরা সরকারের যে সাধারণত সবসময় সরকারের অনেক ধরনের অসঙ্গতিমূলক অনেক কর্মকাণ্ড সরকার আমরা করে থাকে, আমরা সেগুলোকে আমরা কাজের আঙ্গুল ভিতরে তুলে দেখাবার ভাইয়া, দায়িত্ব কিন্তু ছাত্রদল আপনারা যারা দায়িত্বে ছাত্রদল আছেন, নেতৃত্বে আছেন, ছাত্রদল তাদেরই দায়িত্ব। জি, অবশ্যই ছাত্রদল মাঠে আছে বিদায় প্রতি সপ্তাহেই আমাদের কেন্দ্র থেকে ওই প্রেস রিলিজ দেওয়া লাগে যে না, আমার প্রেস অমুক রিলিজে আসলে কোন জেলার ধরনের অমুক আন্দোলন হয় না, উপজেলার। বাংলাদেশের শেষ করতে দেন, পরিপ্রেক্ষিতে একটু আমাকে ভিন্ন। একটু শেষ করতে দেন, জি, শেষ করতে দেন। প্রত্যেক সপ্তাহেই আমি কেন্দ্র থেকে প্রেস রিলিজ দিচ্ছি আমি যে আমার এই জেলায় এই উপজেলার ওই ইউনিয়নের ওই কর্মীর সন্ধান চাই, কারণ রাতে অন্ধকারে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে। তো এরকম প্রতি সপ্তাহে আমাদের 2 থেকে 3টা ঘটনার সম্মুখীন হচ্ছি, আমরা জি, ফেস করছি। তো ছাত্রদল যদি মাঠে নাই থাকে তাহলে সরকারের রুশানলে কেন আমরা আছি? জি, সরকার রোশানলে সবসময় ছিল, আপনারাও যখন বিরোধী দলে সরকারি দলে ছিলেন আচ্ছা, আপনারাও এখানে রোশানলে আমি রেখেছিলেন। আমি জি, একটা ফজলুর কথা রহমান খোকন, আপনাকে। জি, বলতে চাই। আমাদের নরেন জেলা ছাত্র সাধারণ সম্পাদক সনি সনি যে কথা বললো, উদ্দেশ্যে আমি বলতে চাই, মিডিয়ায় আসুক আর না আসুক, কেউ জানুক আর না জানুক, ছাত্র দলের মূল উদ্দেশ্য হলো এই করোনা পরিস্থিতি দেশের মানুষের পাশে দাঁড়ানো, এদেশের সাধারণ মানুষকে, এদেশের দুস্থ মানুষকে সাহায্য করা। এই সময়ে আমরা দেশ নায়ক তারেক রহমানের পরামর্শক্রমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, দুস্থ মানুষকে সাহায্য করার জন্য দাঁড়িয়েছে, কারো ক্রেডিট নেওয়ার জন্য নয়। এদেশের সাধারণ মানুষকে সাহায্য করার জন্য দাঁড়িয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সাহায্য করছি, কারো ক্রেডিট নেওয়ার জন্য নয়, কারো প্রশংসা নেওয়ার জন্য নয়। সুতরাং বিদায় আসলো কি না আসলো সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছি কিনা, দেশের মানুষ আমাদেরকে পজিটিভ নিচ্ছে কিনা, এটা আমাদের মূল বিষয়। অন্য কোনো কিছু আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। জি, ফজলুর রহমান খোকন, আপনার কাছে আরো বিশদ ব্যাখ্যা আমরা চাইবো, এবং আপনি কথা বলবেন আরো ভালো সময় ধরে। আমি এই মুহূর্তে যেতে যাচ্ছি ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লার খুব জনপ্রিয় একজন ছাত্র নেতা। ফরিদ উদ্দিন শিবলুর কথা অনেক শুনেছি। শিবলু, কেমন আছেন? শুনতে পাচ্ছেন? আপনার দলের, আপনার সংগঠনের শীর্ষ নেতারা আপনার সাথে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম সাগর ভাই, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, ক্লিয়ার, খুবই ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ সাগর ভাই। এখানে আমি ছোট করে একটু বলি, আসলে একটা কথা আপনার সাথে আমি অ্যাড করি। আপনি ছাত্র দলের কার্যক্রম নিয়ে একটু কথা বলেছিলেন। এখানে আমাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক দুজন উপস্থিত আছেন, ওরা আমার থেকে ভালো জানেন। এখানে আপনি যেগুলো বলেছেন 300 প্যাকেট 200 প্যাকেট এই টাইপের কথাবার্তাগুলো, সাথে আমি একটু ছোট্ট করে অ্যাড করবো কুমিল্লা মহানগরের কার্যক্রমগুলো। এখানে কুমিল্লা মহানগরে আমরা যে পরিমাণ কাজ করেছি, আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক সম্পূর্ণ অবগত। পাশাপাশি আপনি ফেস দ্য পিপল একটা প্রোগ্রাম করেছিলেন আমাদের বিভাগের সভাপতি, যুব দলের সাধারণ সম্পাদক কিছু মোল্লা টিপু ভাইকে নিয়ে। ওটার মধ্যে কিন্তু স্পষ্ট কথা ছিল এমন, আমরা কিন্তু ওখানে আদর্শদর উপজেলা ছাত্র দল, মহানগর ছাত্র দলের একজন ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন ইউনিটের আমার ওয়ার্ডের বিভিন্ন ছাত্র দল নেতা কর্মীরা কিন্তু উপস্থিত ছিল। মানে ওই আপনার দাপন কাপন যে কার্যক্রম ছিল যুব দলের টিপু ভাই নেতৃত্বে, ওটাতে কিন্তু আমাদের ছাত্র দলের, হ্যাঁ বিবেকের, এটাতে কিন্তু আমাদের ছাত্র দলের যথেষ্ট ভূমিকা আছে ওই টিমের মধ্যে, এবং পোস্টেড যারা আছে আমাদের মহানগর অধীনস্থ ওরাও কাজ করছে। আমাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক সেটা জানেন। আর এখানে আরেকটা কথা হচ্ছে, আমি আসলে প্রশ্ন কি করব, আমার এখানে কোনো প্রশ্ন করার নেই। প্রশ্ন আমি লাইভে যাওয়ার পরে আপনি, আপনার লাইভে বলা আছে এমন যে কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে। সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি, হয়তো আপনিও দেখতে পাচ্ছেন, কুমিল্লা থেকে আমি যাদের প্রতিনিধিত্ব করছি, মহানগর ছাত্র দলের সেক্রেটারি আমি, এখানে সবাই আমাকে প্রশ্ন করে রেখেছে বা আপনাকে প্রশ্ন করে রেখেছে আমাদের মাধ্যমে যে কমিটি গুলা নিয়ে আর কি। তো আমরা তো জানি করোনা পরিস্থিতি নিয়ে এখন কোনো কমিটি হচ্ছে না বা সামনে পূর্ণাঙ্গ কমিটি হবে। এখানে অনেকেই স্পষ্ট কমেন্ট গুলোতে জানতে চেয়েছেন কমিটির ক্রাইটেরিয়াটা কি। ক্রাইটেরিয়া মিন করছি আমি এখানে, আমরা তো জানি আমাদের ছাত্র দলে মেরিট আসছে না, তারপরে সামনে কমিটি গুলোতে আনমেরিট দিয়ে হবে, পাশাপাশি এজ ক্রাইটেরিয়া, এবং মানে কোন কোন লেভেলের ছাত্ররা যারা স্টুডেন্ট পলিটিক্স করবে তারা কি ছাত্র তো থাকতে হবে কিনা, এগুলো আমাদের সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে জানতে চাচ্ছি। ওদের কথাগুলি আসলে আপনাদের সাংগঠনিক কথাবার্তা, সেগুলি ঠিক আছে, ডেফিনেটলি আপনারা জিজ্ঞাসা করবেন, কিন্তু আমাদের এই টক শোতে আসলে ওই ধরনের ব্যাপারটা হচ্ছে সাগর ভাই, আমি আমার উত্তরটা কতটুকু কাউন্টেবল, এখানে আপনার টক শোর মাধ্যমে আমার সভাপতি, সাধারণ সম্পাদক যেটা বলবে, আপনাদের সার্বিকভাবে যেটা আমরা হতাশার কিছুটা নমুনা দেখতে পাই, আমরা এক ফোঁটাও হতাশ না সাগর ভাই, এটা ভুল ধারণা। আমরা যারা আমাদের নতুন কমিটি এসেছে, ওনারা নির্বাচিত কমিটি, আপনারা দায়িত্বে আছেন, আপনারা নেতা, আপনারা সংগঠনের নেতৃত্বে আছেন, আপনাদের কাছে মনে হচ্ছে না যে আপনারা, কিন্তু সাধারণ মানুষ যারা, যে সাধারণ মানুষগণ বিরোধী দলের দিকে তাকিয়ে আছে, যে সরকারের যে কোনো ধরনের ভূমিকার বিরুদ্ধে
বিরোধী দল একটা বিশাল ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষকে সঠিক পথ দেখাবে। সেই ক্ষেত্রে আপনাদের এই স্তব্ধতা, আপনাদের এই নীরবতা, আপনাদের নিষ্ক্রিয়তা অনেকটা লক্ষ্য করছে আমরা যারা সাধারণ মানুষ। আমার কথা যদি বাদও দেই, সাধারণ মানুষের আর কতদিন আপনার ভাই আমাকে আমাকে একটু যদি বলতে দেন, এটা নিয়ে আমি একটু বলি। প্রেসিডেন্ট সেক্রেটারি তো এখানে প্রেজেন্ট আছেনই। আমরা ছাত্র দল কখনো নিষ্ক্রিয় নই, আমরা বরাবরই শক্তিশালী। আপনি একটু চিন্তা করতে হবে, আমরা কিন্তু বিরোধী দলও কিন্তু সরকার আমাদেরকে থাকতে দেয়নি, আমরা কিন্তু একটা বিরোধী শক্তি হয়ে গিয়েছি। এত বছর একটা সংগঠন ক্ষমতার বাইরে থেকেও মাঠ পর্যায়ে যেভাবে কাজ করে যাচ্ছে, সেটার প্রশংসা তো আমরা পাচ্ছি না, বরঞ্চ এই যে মানুষের সমালোচনার মুখোমুখি হচ্ছি। এ জায়গা থেকে বলতে চাই, আসলে ছাত্রদল যে পরিমাণ কাজ করে যাচ্ছে, তারপরে ছাত্রদলের মধ্যে কিছু সমস্যা ছিল, ছাত্রদলের এখানে কমিটি ছিল না অনেকগুলো এরিয়াতে, এখন মোটামুটি সব জায়গায় কমিটি আছে, আংশিক হলো, পূর্ণাঙ্গ নেই। এখন যেহেতু আমাদের কেন্দ্রীয় নতুন কমিটি হয়েছে, তারা একদম হচ্ছে আমাদের ভোটে নির্বাচিত, এখানে কোনো ধরনের কোনো ঝামেলা নেই, নেতৃত্ব নিয়েও সমস্যা কারোর মধ্যে নেই। তারা এবার আস্তে আস্তে করে যে সিদ্ধান্তগুলো দিবে ছাত্রদল পূর্ণাঙ্গ করে, একটা সুসময় দেখে দেশের এই পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা আমরা ইনশাল্লাহ মনে করি আমরা সামনে একটা আন্দোলনে যাব। জি, আপনার 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 মাধ্যমে ছোট্ট প্রশ্ন হচ্ছে, এই উত্তরটা আমি সভাপতি সাধারণ সম্পাদকের কাছে চাচ্ছি। সবাই যে ক্রাইটেরিয়া সিস্টেমটা জানতে চাচ্ছে, ওইটা একটু ওনারা বললে আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, ক্রাইটেরিয়াটা অবশ্যই বলবো, কিন্তু ক্রাইটেরিয়াটা বলার মতো জায়গাটা আসলে এটা সঠিক জায়গা নয়। আমি মনে করি যে আপনাদের এটা সাংগঠনিক আলাপটা আপনারা সাংগঠনিক ভাবে করলেই ভালো হবে। তবে এখানে আপনার যদি প্রশ্ন থাকে, না, এখানে লাইভের প্রশ্নগুলোই আমি করেছি, লাইভে যে প্রশ্নগুলো থ্যাংক ইউ, আপনার কাছে প্রশ্নগুলোই আমি করেছি। জি জি জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিবলু, আপনি জনপ্রিয় একজন ছাত্র নেতা। আপনার কুমিল্লা থেকে আপনার মতো একজন মানুষ যেভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে ছাত্র নেতা হিসেবে, আমি আশা করি আপনি এভাবে চলমান রাখবেন এবং আপনি থাকুন আমাদের সাথে, লাইভ দেখতে থাকুন। আমি এখান থেকে আপনাকে বিদায় দিচ্ছি, আমি আরেকজনকে সুযোগ দিচ্ছি। ধন্যবাদ আপনাকে জনাব শিবলু আমাদের সাথে থাকার জন্য। আমি আরেকজনকে সুযোগ দিলাম। এই প্রসঙ্গে আপনাদের কোনো মতামত আছে কিনা? জনাব ফজলুর রহমান খোকন, আপনার কাছে যাচ্ছি প্লিজ। কোন বিষয়টা? হ্যাঁ, বিষয়টা হলো যে আমি যে কথাগুলি বলে গেলাম একটু আগে, আপনি চেয়েছিলেন বলতে যে আপনাদের এই যেটা শ্যামল সাহেবও বলে গেলেন যে আপনাদের মিডিয়াতে আপনাদের খবর টবর আসছে না, এটার বিরুদ্ধে বা এটার পক্ষে বিপক্ষে আপনার মতামত আমি জানতে চাচ্ছি। এবং যেটা ফরিদুদ্দিন শিবলু যেটা প্রশ্নটা রেগে গেছে, যে সম্ভব হয় কিছুটুকুর জন্য যদি আপনি বলতে চান, যদি বলার থাকে। সাগর ভাই আপনি মনে হয় শুনেননি, খোকন ভাই এই বিষয়টা আগেই বলেছে, যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। ছাত্রদল মানুষের হৃদয়ে নাম লেখার জন্য কাজ করে, ছাত্রদল মিডিয়াতে ফলাও করে প্রচারের জন্য কাজ করে না। তারপরেও মিডিয়াতে অবশ্যই সংগঠন হিসেবে আমাদের অ্যাক্টিভিটিস গুলো প্রকাশ পাবে বা প্রকাশ পায়। যেহেতু আমরা একটা খারাপ সময় আছি, সেহেতু এটা কম প্রকাশিত হয়, এটুকুই। এটা খোকন ভাই আগেও বলেছে, আপনি বারবার কিছু বলতে চাচ্ছেন আপনারা করছেন, কিন্তু এটা দলীয় কারণে, দলীয় মিডিয়ার যে দলীয় দৃষ্টিকোণ আছে, সে কারণে আপনাদের কার্যক্রমগুলো সামনে আসছে না, এটা আপনি বলতে চাচ্ছেন? জি, খোকন ভাই কিন্তু বলেছে যে আমাদের ঠিক। আসলে আমি মনে করি যে আমরা যে করোনা দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, এটা লোক দেখানোর জন্য নয়, এটা মিডিয়ায় প্রচার করার জন্য নয়। আমরা সত্যিকার অর্থে এদেশের মানুষকে, এদেশের দুস্থ মানুষকে সাহায্য করার জন্য তাদের পাশে দাঁড়িয়েছি। আর আপনি জানেন যে বিএনপির মূল শক্তি হল ছাত্রদল। সো আবার অন্যদিকে কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে তার মূল প্রতিপক্ষ হিসেবে মনে করে। তো দেখা যায় যে বিএনপিকে দমন পীড়ন করার জন্য এই সরকার বিএনপির উপর যে দমন পীড়ন নির্যাতন চালায়, সেটা কিন্তু মূলত ছাত্রদলের উপর দিয়ে যায়। মানে আপনি গুম খুন মামলা সব কিন্তু ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে করা হয়। এখন আপনাদের উপর তেমন কোনো অত্যাচার, আপনি 3 বার বলেছেন আপনাদের উপরে হামলা হয়েছে, কিন্তু আপনারা কিন্তু এখনো বাহিরে আছেন, আপনারা ঘরে থাকছেন, আপনারা সুন্দরভাবে জীবনযাপন করছেন। আপনাদের আগে যারা ছিল, আমরা যদি দেখতে পাই আপনারা, আমি আপনাকে বলি, আমি শুধুমাত্র আমার কথা বলি, আমি আপনাকে আমার কথা বলি। আমি কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগে 4 বার জেল খাটছি, 4 বার জেল খাটছি। প্রেসিডেন্ট হওয়ার আগে কিন্তু আমার নামে 22টা মামলা ছিল, 22টা মামলা ছিল। এখন তো মামলার সংখ্যা কত এটা আমি নিজেও জানি না, এই অবস্থা হয়ে গেছে। অনেক জায়গায় মামলা হয়েছে, আমি নিজেও জানি যে আমার নামে মামলা করা হয়েছে সেখানে। আমি আপনাকে বলতে চাচ্ছি যে ছাত্রদলকে মূলত এই সরকার নিয়ন্ত্রণ করতে চায়। আপনাদের ছাত্রদলের পক্ষ থেকেও তো কিন্তু আপনারা যখন সরকারে ছিলেন, আপনারাও তো নির্যাতন করেছেন, আপনারাও মামলা দিয়েছেন ছাত্রলীগের বিরুদ্ধে বা অন্যান্য
অন্যান্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে, right? বর্তমান সরকার আপনার সাথে যেভাবে বাংলাদেশের বিনয়ের রাজনীতিকে সাথে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, দ্বিমত পোষণ করছি ভাই, আপনার সাথে দ্বিমত পোষণ করছি। বারবার আপনি এক পাল্লায় মাপছেন ছাত্রদল বা অন্যদেরকে। আমরা বিনয়ের সাথে আপনার সাথে দ্বিমত পোষণ করছি, কারণ আমরা যখন বিগত সময়ে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, ছাত্রলীগের নেতা কর্মীরা হলেও ছিল, বিশ্ববিদ্যালয়েও ছিল, এমনকি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল সহাবস্থানের রাজনীতি নিশ্চিত করেছিল, যার দরুন প্রত্যেকটা সহাবস্থানে সরকার বিরোধী স্লোগান হতো, মিছিল হতো। কিন্তু বর্তমান সরকার রাজনীতির যে শিষ্টাচার, রাজনীতির যে কালচার, সেটি একদম টোটালি একদম ড্যামেজ করে দিয়েছে, একদম ডেস্ট্রয় করে ফেলেছে এই সরকার। এখন বাংলাদেশে কোথাও রাজনীতি নেই, সর্বত্রই একনায়কতান্ত্রিক একটি নিয়ন্ত্রিত একটি পরিবেশ। যে আপনারা ধন্যবাদ, বর্তমানে কি শান্ত এখনো ভাই। ধর্ষণ এবং হত্যা কিন্তু বন্ধ হয়নি? আমরা গতকালকেও দেখেছি যে একটি শিশু কন্যাকে ধর্ষণ এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে। সেসব ব্যাপারেও আপনাদের ভূমিকা কিন্তু আমরা দেখিনি। আপনারা ওটা শুনেছেন কিনা জানি না, হীরামণি নামক একটা শিশুকে হত্যা করা হয়েছে। সেসব বিষয়ে আপনাদের অবস্থান কি আপনারা জানাবেন এই পর্যায়ে? আমি যাচ্ছি আমদাদুল হক ধীমান, তিনি কুমিল্লা থেকে। কুমিল্লা একজন স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের কেন্দ্রীয় সংসদ থেকে বিবৃতি দিয়েছি, এবং আগামী পরশুদিন কিন্তু আমাদের এই বিষয় নিয়ে প্রোগ্রাম রয়েছে। আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কিন্তু আমরা প্রোগ্রাম রেখেছি, একটা মানববন্ধন করবো আমরা আমাদের বিএনপি নয়াপল্টন পার্টির সামনে, এবং সেখান থেকে আমরা দাবি জানাবো ধর্ষকের বিচারের জন্য। যদি সেখান থেকে আমরা বিচার না পাই, তাহলে আমরা তখন আমরা চিন্তা ভাবনা করে আরো পদক্ষেপ নেবো, এখানে সঠিক বিচারের জন্য কি করা যায়, আমরা কি পদক্ষেপ নিতে পারি আরো। জি, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমদাদুল হক ধীমান। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ধীমান কি শুনতে পাচ্ছেন? ধীমান হয়তো শুনতে পাচ্ছেন না। ধীমান, আমি দুঃখিত, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আমি আপনাকে আবারও ওয়েটিং রুমে পাঠাচ্ছি, আপনি ওখান থেকে প্রস্তুত হয়ে আবারও আসবেন। জি, ইকবাল হোসেন শ্যামল, আপনি কিছু বলছিলেন। আমি আপনার সাথে বারবার দ্বিমত পোষণ করছি, আমি এটাই বলতে যাচ্ছিলাম। আপনি দ্বিমতের উপরে আছেন, আপনি দ্বিমতের উপরে আছেন, কিন্তু আপনি বারবার বলতে যাচ্ছেন আপনি বারবার ভুল তথ্য দিচ্ছেন যে আমার নেতা কর্মীরা হতাশ। আপনি বারবার বলছেন যে ছাত্রদলের নেতা কর্মীরা ঘরে বসে আছে, বিষয়টা সত্য না। আপনি হয়তো আমাদের সম্পর্কে বা ছাত্রদল সম্পর্কে খুব বেশি হয়তো আপনি জানেন না, এই জন্য ছাত্রদল প্রতি মুহূর্তে এবং প্রত্যেকটি বিষয় নিয়ে ছাত্রদল আছে। আমরা এই যে খোকন ভাই তো কর্মসূচির কথা বললোই, আপনি যে কথাটা বললেন যে কুমিল্লার যে মেয়ের বিষয়টা, তার কর্মসূচি কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে। আমরা পরশুদিন কর্মসূচি করছি এবং আমরা প্রতিনিয়তই আছি, এবং সরকার বা দেশের মানুষের কল্যাণে যা বলা দরকার, যা করা দরকার, আমরা সবগুলি করছি। বলা দরকার বলছি, করা দরকার করছি। এখন এটা ব্যতিক্রমী পরিবেশে আছি আমরা করোনার কারণে, সে কারণে হয়তো অনেক বিষয় আমরা ফিজিক্যালি করতে পারছি না। ঠিক আছে, জনাব মোতালেব হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি জি, সাগর ভাই শুনতে পাচ্ছি। স্বাগতম অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনার দলের, আপনার সংগঠনের নেতারা আমার সাথে আছেন, আপনার কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনি করতে পারেন। জি সাগর ভাই, আসসালামু আলাইকুম। সাগর ভাই শুনতে পাচ্ছেন? জি জি, ক্লিয়ার, আপনি বলুন। আমার প্রশ্ন শ্যামল ভাই আর খোকন ভাইয়ের কাছে। আজকে যে করোনার পরিস্থিতিতে বাংলাদেশে যে ছাত্রদল যে ভূমিকা রেখেছে, এটা দেশের 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ অবগত আছে। এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যার যার থানা এরিয়া, তারা সবাই জনগণ কি পাইছে না পাইছে এটা সবাই অবগত আছে। যাক, আমার একটা প্রশ্ন আমার দলের নেতৃবৃন্দের কাছে, থানা সম্মানিত বিএনপি তাদেরকে অবগত করতেছি আপনারা মারফতে মেসেজগুলা। থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল, যুবদল যেমন সুপারভাইজ কমিটি ঘোষণা করা হয়, সুপারভাইজ ঘোষণা করা আমাদের আমরা হলো বিএনপির মূল অঙ্গ সংগঠন। সকল দলের, বিএনপির ছাত্র দলের একটা গঠনতন্ত্র আছে। আমাদেরকে থানা বিএনপির তারা, সম্মানিত বিএনপির তারা
আমাদের গঠনতন্ত্র ভাবে আমাদের মতে আমাদেরকে রাজনীতি করতে দেয় না, আমাদের ব্যাঘাত হয়। এটার করণীয় কি আপনাদের কাছে আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন, কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে অনেকে মামলা মোকদ্দম শিকার হয়, কিন্তু আমাদের মামলা মোকদ্দম দেখার কিন্তু কেউ না, কিন্তু কেউ যদি করে থাকে আমি অবগত না। ঠিক আছে, জি এটা আমার মোতালেব হোসেন, আপনার কথা, আপনার প্রশ্নগুলি আমি উত্তর জানতে যাচ্ছি সভাপতি জনাব ফজলুর রহমান খোকনের কাছে। খুব কমন একটি প্রশ্ন, যখনই আপনাদের কর্মীরা এরকম হামলার সম্মুখীন হয় তাদের পাশে তেমন কোনো নেতাদেরকে পাওয়া যায় না। এই প্রশ্ন কিন্তু অনেকেরই আছে। একটু আগে আপনার আশার বাণী শুনিয়েছেন, এখন আমি হতাশার কথা আপনাদেরকে শোনাতে চাই, বা আপনার কর্মীরা শোনাচ্ছেন আপনাদের অবস্থা। সাগর ভাই, আমি একটা কথা বলতে চাই একটু। জি খুব তাড়াতাড়ি, খুব জলদি, আপনার দুটো প্রশ্ন হয়ে আমার গেছে। পরিচয়টা, আমি কুমিল্লা সদর দক্ষিণ থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন বলছি। জি, আমাদের দীর্ঘ যে বহু বছর আমাদের কুমিল্লা কমিটি থেকে গঠন করা অনেক হয়েছে। বেশি প্রশ্ন করতে আসছেন, কুমিল্লা থেকে খুব না, বেশি সমস্যা। আমাদের আজকে 8-10 বছর আমাদের কমিটি কিন্তু বিলুপ্ত হয় না। আজকে 8 বছর যদি কমিটি হতো আমাদের নেতা কর্মী আরো বাড়তো, কিন্তু তেগি দিন নেতাদের মানে বিলীন হয়ে যাচ্ছে। এটা করণীয় কি? আমার কেন্দ্রীয় নেতাদের কাছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যর রহমান তারেক ভাইয়ের কাছে আমার এই প্রশ্ন আপনাদের মারফতে মেসেজগুলো দিতে চাই। আমরা খুব জর্জরিত, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত দলকে ভালোবাসবো, রাখাল রাজার দেশ, শহীদ রাষ্ট্রপতি আদর্শ আমরা রাজনীতি করব, এই বিশ্বাস আশা নিয়ে আজও বেঁচে আছি। আপনারা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন। আর যাদের গঠনতন্ত্র, ছাত্রদল আল্লাহ, যুবদল আল্লাহ, জি, আমরা বুঝতে পেরেছি। জি, ফজলুর রহমান খোকন, তাদের নেতৃত্ব চলবো, আমাদের নেতৃত্বটা আমাদের কাছে রাখার জন্য অনুরোধ করছি। জি, ধন্যবাদ আপনাকে মোতালেব হোসেন, আপনি দেখতে থাকুন। আমি আপনাকে এখান থেকে বিদায় দিচ্ছি, আমি আরেকজনকে সুযোগ দিচ্ছি, ফজলুর রহমান খোকন। জি জি, প্রথমে গঠনতন্ত্রের বিষয়টা বলতে চাই যে আমাদের গঠনতন্ত্র অবশ্যই আছে, এবং খুব শীঘ্রই আমরা হয়তো ছাত্রদল আরেকটি নতুন গঠনতন্ত্র উপহার দেবো। হয়তো এই করোনা দুর্যোগটা চলে গেলে আমরা একটি নতুন গঠনতন্ত্র নিয়ে আসবো। আর আইনি প্রক্রিয়ার যে কথাটা বলেন, সারা বাংলাদেশে কিন্তু আমাদের আইনি প্রক্রিয়া মানে দেখভাল করার জন্য কিন্তু আমাদের আইনজীবী রয়েছে। তো আসলে তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এটা সমস্যার সমাধানটা হয়ে যায়। আমাদের সাথে যোগাযোগ করেছে, কিংবা আমাদের যে টিমগুলো রয়েছে এই টিমগুলোর সাথে যোগাযোগ করেছে, আইনি সহায়তা পায় নাই, এ ধরনের কোনো বিষয় আমার কাছে জানা নেই। আর কুমিল্লার বিষয়ে আসলে যে ছাত্রদের যে বিষয়টা উনি বললেন, এটা আসলে ছাত্রদলের মতো চলবে। ছাত্রদল যদি বিএনপি অনুসরণ করতে চায় তখন তার সমস্যা হবে। ছাত্রদল অনুসরণ করবে, ছাত্রদল দেশটার জন্য তারেক রহমান অনুসরণ করবে, এভাবেই চলতে হবে। তাহলেই আমরা সকল সমস্যার মধ্যে থেকে ছাত্রদলকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো। জি, ধন্যবাদ জনাব আহমাদুল হক ধীমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার এখানে আমি দেখতে পাচ্ছি আপনি মিউট করে রেখেছেন, আপনি একটু আনমিউট করতে হবে আপনার মাইক্রোফোনের। জি, এখন শুনতে পাচ্ছি। জি, আমদাদুল হক ধীমান আমি। জি ধীমান, আপনি বলুন, আপনার প্রশ্ন থাকলে বলুন। আপনার সাথে আছে আপনার সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি। জি, আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই সাইফুর রহমান সাগর ভাইকে, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি ফজলুর রহমান খোকন ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ভাই এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে আমি কথা বলতে পারি, আমি নিজে আবেগে আপ্লুত। আমি আসলে আজকে গর্বিত যে আপনাদের সামনে আমি কথা বলতে পারছি। আমি ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাংগঠনিক সম্পাদক। আমি ফজলুর রহমান খোকন ভাই এবং ইকবাল হোসেন শ্যামল ভাইকে কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বলছি। জি, তারা শুনছেন। জি, বলুন। আমার ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের বর্তমান যে প্রেসিডেন্ট এবং বর্তমান যে সেক্রেটারি আছেন, ওনারা স্বেচ্ছাসেবক দলে চলে গিয়েছেন, এবং ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি সহ বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন কমিটিতে চলে গিয়েছেন। ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাদের এই কমিটি 4 বছর ধরে আছে। ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে ভিক্টোরিয়া কলেজকে এখন আমি পরিচালিত করছি, আমার নেতৃত্বে ভিক্টোরিয়া কলেজ কার্যক্রম পরিচালনা করছে। আমাদের কুমিল্লা মহানগর ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন শিবলু ভাইয়ের নির্দেশনায়, ফরিদউদ্দিন শিবলু ভাইয়ের নেতৃত্বে
আমরা কেন্দ্রীয় সকল কর্মসূচি তথা আমাদের স্থানীয় ক্যাম্পাসের এবং সকল কর্মসূচি আমরা বিক্রিয় কলেজ ছাত্রদল পরিচালিত করে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে ইকবাল হোসেন শ্যামল ভাই এবং শ্রদ্ধেয় খোকন ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, বিক্রিয় কলেজ ছাত্রদল এই কমিটি 4 বছর উপরে বিক্রিয় কলেজ ছাত্রদলের কমিটি, বিগত দিনে বিক্রিয় কলেজ ছাত্রদলের কমিটি হয় নাই এবং এখন ভাইদের কাছে আরেকটু ছোট করতে হবে জনাব ধীমান জি, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, আপনি একই প্রশ্ন করছেন জি। ভাইদের কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের কমিটি যেন স্বচ্ছ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেন্দ্রীয় কমিটির মতো হয়, কোনো পকেট কমিটি যাতে না হয়, কোনো ব্যক্তি কেন্দ্রিক কমিটি যাতে না হয়, আমাদের কমিটি যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে হয় এবং সারা বাংলাদেশের ছাত্রদল যেন জেগে ওঠে এই পদ্ধতিতে বিক্রিয় কলেজ ছাত্রদলকে জাগ্রত করতে হবে। বিক্রিয় কলেজ ছাত্রদল হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলা তথা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আন্দোলনে জি ধীমান স্টাক হয়ে গেছেন। আমি ধীমানের কথা হয়তো আপনারা বুঝতে পেরেছেন, একই প্রশ্ন একই অনুযোগ একই অভিযোগ সব জায়গা থেকে আসছে আপনাদের প্রতি। জি ধীমান, আপনাকে আমি বিদায় দিচ্ছি এখান থেকে। জি ধন্যবাদ আপনাকে। জি জনাব খোকন এবং শ্যামল দুজনেই বলবেন, আর প্রশ্নগুলি খুবই সাংগঠনিক হয়ে যাচ্ছে যদিও। জি এই বিষয়ে আমি একটু বলতে চাই যে আপনারা কিন্তু শুধুমাত্র ভিক্টোরিয়া কলেজ না, আগামীতে সারা বাংলাদেশের প্রতিটা ইউনিটের কমিটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় গঠিত হবে এবং যারা ত্যাগী পরিশ্রমী এবং তৃণমূলের নেতৃত্ব তাদেরকে চায় তারা নেতৃত্ব দিতে পারবেন, তারা নেতৃত্বে আসতে পারবেন। এবং এই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের সারা বাংলাদেশের 10টি সাংগঠনিক টিম আছে, এই টিমের মাধ্যমে প্রতিটা ইউনিটের প্রাথমিক যারা সদস্য সহ যেসব নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে আমরা সদস্য একটি ফর্ম নিয়েছি এবং সেই ফর্ম কিন্তু অলরেডি সেন্ট্রাল জমা হয়ে গেছে। আমরা আমাদের মূল প্ল্যান হলো সঠিক নেতৃত্ব নিয়ে আসার জন্য প্রতিটা ইউনিটের নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা, যাতে কোনো প্রকার ভুলের সম্ভাবনা না থাকে, যাতে তৃণমূলের নেতৃবৃন্দ যাদেরকে চান, সাধারণ কর্মীরা যাদেরকে চান তারা নেতৃত্বে আসতে পারে, পরিশ্রম ত্যাগের নেতৃত্বে আসতে পারেন। সো ইনশাল্লাহ আমি আশা করি সামনে সবগুলো ইউনিটে আমরা সম্মেলনের মাধ্যমে কমিটি করব এবং এই সম্মেলনের মাধ্যমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি আপনাদের বর্তমান অবস্থান কি, যে বর্তমান বাজেট ঘোষিত হয়েছে, সরকার বাজেট ঘোষণা করেছে, সেই বিষয়ে আপনাদের মূল দল থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আপনাদের ছাত্র দল থেকে কোনো ধরনের অবস্থান আপনারা কি পরিষ্কার করেছেন কিনা? আপনারা কি সরকারের সাথে কাজ করার ইচ্ছা আছে কিনা, বা আপনাদের কি সমর্থন আছে কিনা বর্তমান বাজেটের প্রতি? না, আপনি জানেন যে একটি বাজেট ঘোষণা করা হয়েছে, বাজেটের আকার এখানে বাজেট হয়েছে 5,68,000 কোটি টাকা। আসলে আপনি একটা জিনিস দেখবেন যে গত কয়েক বছর ধরে কিন্তু আমরা বাংলাদেশে একটা দেখছি যে একটা বড় আকারে বাজেট দেওয়ার প্রবণতা, অর্থাৎ বাজেটটা বড় হলে এই জন্য বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেল, এই ধরনের একটা প্রবণতা আমরা সরকারের ভিতর দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র এই বাজেট কতটুকু বাস্তবায়িত হলো না হলো সেদিকে না তাকিয়ে শুধু বাজেটটা বড় করাকে যেন তারা উন্নতির একটি শর্ত হিসেবে বা উন্নতির ধাপ হিসেবে মনে করছে। যে বাজেট ঘোষণা করা হয়েছে এটাকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সম্পূর্ণ একটি গতানুগতিক বাজেট হিসেবে মনে করেন। এবং আপনি জানেন যে করোনা পরিস্থিতিতে আমরা উপলব্ধি করতে পেরেছি যে বর্তমান বাংলাদেশ স্বাস্থ্য খাতের কি ভঙ্গুর অবস্থা। তো আমি মনে করি যে বর্তমান যে বাজেট হয়েছে এখানে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ বরাদ্দ দিলে ভালো হতো, সর্বোচ্চ বরাদ্দ দেওয়া উচিত ছিল। আর এখানে আবার দেখলাম যে 10,000 কোটি টাকা এই করোনার জন্য বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে যে সকল রিলিফ দেওয়া হয়েছে কিংবা যে সকল ঘোষণা করা হয়েছিল সেগুলো কিন্তু সরকার দলীয় লোকজনের মাধ্যমে বন্টন করা হয়েছে এবং সম্পূর্ণ সরকার দলীয় লোকজন যা তাদেরকেই দেওয়া হয়েছে। এবং এমন দেখা গেছে যে ইউপি সদস্য কিংবা ইউনিয়ন পরিষদ সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওনারা এগুলো ভাগ বন্টন করে নিয়েছেন। তো আমি মনে করি যে এই যে 10,000 কোটি এখানে রাখা হয়েছে, 10,000 কোটি টাকা মূলত বাজেট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বরাদ্দ করা হয়েছে, সাধারণ মানুষের জন্য না। আবার এই বাজেটে আপনি দেখবেন যে প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করের পরিমাণটা অনেক বাড়ানো হয়েছে। তা আসলে এই পরোক্ষ করটা কিন্তু আমাদের মধ্যে সাধারণ মানুষকে বহন করতে হয়, তো এটা সাধারণ মানুষের জন্য অনেক বোঝা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। এরপর শিক্ষা, জি আপনি এটা আমি একটু অ্যাড করি, আমি একটু অ্যাড করি। তো এইবার 2020-21 অর্থ বছরে আমাদের বাজেট ঘোষণা হয়েছে 5,88,000 কোটি টাকা। তো এটা একটা গতানুগতিক বাজেট, 68,000 সরি, এটা একটা গতানুগতিক বাজেট, খোকন ভাই যা বলেছে। তো সেখানে আমাদের ছাত্র দলের এক্সপেকটেশন হচ্ছে যে আমাদের শিক্ষা খাতে বাজেটের
15%, 15% আমাদেরকে বরাদ্দ দিতে হবে শিক্ষা খাতে। তো সেক্ষেত্রে নর্মালি বিগত যে বাজেট গুলো বাংলাদেশে হয় সেখানে 11 থেকে 13%, এবারও এরকমই সম্ভবত 12%, 12 পয়েন্ট সামথিং মোট বাজেটে শিক্ষা খাতে। তো এবার শিক্ষা খাতে বাজেট আপনার 63,401 কোটি টাকা শিক্ষা খাতে বাজেট, যেটা গত অর্থ বছরে ছিল 61,114 কোটি টাকা। তো আপনি এক বছরে বাজেট আপনার 3,000 কোটি টাকা, কিন্তু আমরা কিন্তু একটা ব্যতিক্রমী একটা পরিবেশে আছি যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমরা কিন্তু ছাত্রদল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ভাতা মওকুফের জন্য আবেদন করেছিলাম, বা একটি যে করোনা দুর্যোগকালীন সময়ে আমাদের ছাত্রদের ভিতরে অনেকেই আছেন যাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল, তাদের জন্য একটা সরকারি প্রণোদনা আমরা আশা করেছিলাম যে বাজেটে সরকার হয়তো আমাদের ছাত্রদের জন্য বা যারা দরিদ্র তাদের জন্য একটা বিশেষ প্রণোদনা রাখবে। তো আমরা কিন্তু এই বাজেটে সেই রকম শিক্ষা খাতে কোনো প্রণোদনাও দেখিনি। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেহেতু বন্ধ, তাদের ইনকাম কমে গেছে, তো তাদের যে এমপ্লয়ি বা টিচার হোক বা কর্মচারী হোক তাদের যে আর্থিক সুবিধাদি নিশ্চিত করার জন্য সরকার যে একটা প্রণোদনা দিবে আমরা এরকম আশা করেছিলাম, কিন্তু আমরা এই জায়গায় হতাশ যে এরকম একটি পরিস্থিতি তো গভর্নমেন্টের এই বুদ্ধোদয় হয়নি। আর একটি বিষয়, সেটি না বললেই নয়, কারণ এর সাথে শুধুমাত্র শিক্ষার্থী বা শিক্ষক আমরা না, এটা সবাই আমরা জড়িত। এই যে আমি আপনার সাথে যে মোবাইল ফোনের সেবার মাধ্যমে আমি আপনার সাথে জড়িত, আজকে এই প্রোগ্রামটা করছি। তো এই গভর্নমেন্ট প্রযুক্তির উন্নয়নের কথা বলতেছে, ডিজিটাল বাংলাদেশের কথা বলতেছে, কোনো জায়গায় তো আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছি না, সেগুলো সেমিনার সভা সমাবেশের বক্তব্য ব্যতীত আর কিছুই আমরা খুঁজে পাই না। এবার আপনার মোবাইল সেবার উপর সম্পূরক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। তো একজন ব্যক্তি 100 টাকার দিয়ে 70 টাকার মতো সম্ভবত বর্তমান সবকিছু সমন্বয় করার পরে একজন ব্যক্তি 100 টাকা খরচ করার পর 70 টাকার মোবাইল সেবা সে নিতে পারবে গ্রাহক হিসাবে। তো সর্বোপরি এই বাজেটটা হ্যাঁ, সর্বোপরি বাজেটটা হচ্ছে লুটপাটের বাজেট, অন্যান্য বিষয় লুটপাটের বাজেট। আচ্ছা, এটা একটা লুটপাটের বাজেট। করোনা পরিস্থিতির কারণে বাজেটে মানুষের কল্যাণে, ছাত্রদের কল্যাণে ন্যূনতম কোনো কিছু গভর্নমেন্ট করে নাই। এই বাজেটে কোনো রকমের সেই কোনো ব্যাপারে প্রণোদনা আপনাদের নাই। অবস্থান কিন্তু আরেকটু বলিষ্ঠ থাকা দরকার। আচ্ছা, এখানে শ্যামলের সাথে আমি একটা বিষয় add করতে চাই। তা আপনি জানেন যে বাংলাদেশের করোনা ভাইরাসের কারণে মহামারী শুরু হয়েছে কয়দিন হলো, কিন্তু বাংলাদেশে কিন্তু আরেকটি মহামারী অনেক আগেই শুরু হয়েছে, সেটি হলো দুর্নীতির মহামারী। এবং এই বাজেটও কেউ কিন্তু আমরা বলতে পারি যে অনেকটা কিন্তু সেই দুর্নীতির মহামারীর সমর্থনে বাজেটটা দেওয়া হয়েছে। এখানে সাদা টাকা কালো করার একটা বিষয় রাখা হয়েছে। কালো টাকা আসলে এই কালো টাকা সাদা করার একটা বিষয় রয়েছে। পক্ষে নাকি বিপক্ষে আমরা কিন্তু বুঝতে পারতেছি না। সরকারকে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করা উচিত, তারা কি আসলে বাংলাদেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাচ্ছে নাকি দুর্নীতিকে উৎসাহিত করতে যাচ্ছে। এই বাজেট দেখে তো আমাদের কাছে মনে হলো যে সরকার দুর্নীতির বিরুদ্ধে না, বরং দুর্নীতির সমর্থনে কাজ করতে যাচ্ছে। জি, আপনার সুন্দর প্রসঙ্গ আপনি টেনে এনেছেন, সে বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো। আমি এই পর্যায়ে যেতে যাচ্ছি ইবনে নাহিম। এর আগে আমি পাঠান আজহার আপনাকে চূড়ান্ত ভাবে জিজ্ঞাসা করছি, আমাদের সময় নেই, আর আপনি কি যদি শুনতে পান আমাকে জানান, আদারওয়াইজ আপনাকে আমি আজকের মতো বিদায় জানাতে হবে। জনাব পাঠান আজহার, জি আপনি শুনতে পাচ্ছেন না? আমি দুঃখিত, আপনাকে আমি এখান থেকে বিদায় দিতে হচ্ছে, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। ধন্যবাদ আপনাকে। ইবনে নাহিম, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি সাগর ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আপনি বলুন। ধন্যবাদ সাগর ভাই। জি ধন্যবাদ সাগর ভাই, আমাকে এখানে প্রশ্ন করার জন্য বা কথা বলার জন্য, যাই বলে সুযোগ দেওয়ার জন্য। আমি নাহিন বলছি কুমিল্লা থেকে। আমি হচ্ছে কুমিল্লা পলিটেকনিক শাখা ছাত্র দলের একজন সহসভাপতি। সেই হিসেবে আমি মূলত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর সভাপতি ফজলুর রহমান খোকন ভাই ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে 2018 সালে আমাদের কুমিল্লা পলিটেকনিক শাখা ছাত্র দলের কমিটি হয়েছে। সে অনুযায়ী আমাদের কমিটির মেয়াদ ছিল, মেয়াদ শেষ হয়ে গেছে। এখন এছাড়াও আমাদের কুমিল্লাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র দল, কুমিল্লা অযোগ্য কলেজ ছাত্র দল, কুমিল্লা সরকারি কলেজ ছাত্র দল সহ কুমিল্লার বিভিন্ন ইউনিটের ছাত্র দলের কমিটি এখন পর্যন্ত নেই, এবং যার ছিল সে কমিটির বর্তমানে যারা ছিল তারা বিভিন্ন কমিটিতে তারা চলে গিয়েছে। এবং আমি কুমিল্লা পলিটেকনিক শাখা ছাত্র দলের সহসভাপতি হিসেবে বিগত আন্দোলন সংগ্রামে
কুমিল্লা মহানগর ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন শিবলু ভাই নেতৃত্বে রাজপথে কুমিল্লা পলিটেকনিক শাখা ছাত্রদল সবসময় ছিল। এবং আমার প্রশ্নটি হচ্ছে যে কুমিল্লা মহানগর ছাত্র দলের কমিটি হওয়ার পরে আজ পর্যন্ত এখন পর্যন্ত কুমিল্লা মহানগর ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এবং আমি এখানে শ্যামল ভাই এবং খোকন ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি আপনাদের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে কুমিল্লা মহানগর ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার ব্যাপারে কোনো কার্যক্রম চালিয়েছেন কিনা, এবং কুমিল্লা মহানগর ছাত্র দলের অধীনস্থ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের কমিটি এখন পর্যন্ত তৈরি হয়নি কেন, আমি সেই প্রশ্নটি আপনাদের কাছে রাখতে চাই। এবং কবে নাগাদ হতে পারে এবং আপনাদের কার্যক্রম কি সে সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। জি, আসলে প্রশ্নগুলি খুবই সাংগঠনিক হয়ে যাচ্ছে, আপনাদের আভ্যন্তরীণ সাংগঠনিক বিষয় সম্পর্কিত প্রশ্ন হয়ে যাচ্ছে। তারপরে আমি সাগর ভাই, আমরা তৃণমূল থেকে আমি একটু কথা বলি অ্যাকচুয়ালি সাগর ভাই, আমরা তৃণমূলের নেতৃবৃন্দ যারা আছি, আমরা একেবারে তৃণমূলের নেতৃবৃন্দ যারা আপনারা কি হতাশ কিনা? অনেকে তো বলছে হতাশ ছাত্র দলের কেন্দ্রে। হতাশা বলতে এখন আমরা অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে আমরা অতটা হতাশই নয়, কিন্তু আমাদের কমিটিগুলো যদি চলমান থাকতো তাহলে হয়তোবা আমরা আরো। হ্যাঁ, হ্যালো, জি এখন শুনতে পাচ্ছি। যে কিন্তু আপনারা তো একযুগ ক্ষমতার বাহিরে, আপনাদের ছাত্র সংগঠনের নেতৃত্বের প্রতি সারা দেশের মানুষ তাকিয়ে থাকে, শুধুমাত্র আপনারা ছাত্ররা নন। সেক্ষেত্রে ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা কি যথাযথ দায়িত্ব পালন করতে পারছে কিনা, সেই বিষয়ে আপনাদের কোনো হতাশা আছে কিনা, বা সেই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আর আপনারা যে কমিটির ব্যাপারটা বলছেন, এগুলো একদম সাংগঠনিক ব্যাপার, এবং এই হতাশাটা কিন্তু অনেকের মাঝে দেখতে পাচ্ছি। বিশেষ করে কুমিল্লা থেকে প্রশ্নগুলি আসছে বারবার। কুমিল্লার বিষয়ে আপনাদের মতামত কি? ইকবাল হোসেন শ্যামল, আপনি তো সাধারণ সম্পাদক, আপনার কাছে এই ধরনের ব্যাপারগুলো সবচেয়ে বেশি অফিসিয়াল ব্যাপারগুলো আপনার কাছে থাকার কথা। কি অবস্থান আপনাদের? কুমিল্লার বিষয় জানতে যাচ্ছেন? জি, মানে কুমিল্লা তথা সারা বাংলাদেশে কিন্তু সাংগঠনিক ভাবে কমিটি নিয়েই কিন্তু বিভিন্ন প্রশ্নগুলি আসছে। বিশেষ করে আমরা তো প্রথমবারই তো বললাম যে, আমরা তো প্রথমেই বললাম যে আমাদের 10টা বিভাগীয় টিম আপনার সারা বাংলাদেশে 3 থেকে 4টা জেলা, চট্টগ্রাম ডিভিশনে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ চট্টগ্রাম ডিভিশনে আমাদের টিম মেম্বারদেরকে সরকার অ্যারেস্ট করে জেলখানায় দিয়েছিল। চট্টগ্রামে আমাদের প্রোগ্রাম চলাকালীন সময়ে কেন্দ্রে আপনাদের যে এই যে বলছেন, আপনি বলছেন, আমাকে একটু শেষ করতে দেন। আপনাদের তাহলে এর ভূমিকা কি? এর বিরুদ্ধে আপনারা ভূমিকা রাখছেন? আপনাদের দল নেতাদেরকে এভাবে জেলখানায় ঢুকাচ্ছে, আপনারা কি প্রতিবাদ করছেন? আপনাদের শুধুমাত্র কি ভাইয়া, আমরা রাজনীতি করি, একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য তো রাজনীতি করি। ছাত্রদল তো কোনো উগ্র সংগঠন না, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ ভাবে সাংবিধানিক উপায়ে যতটুকু আন্দোলন সংগ্রাম বা আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে। আমি বলছি না যে আমরা শতভাগ সন্তুষ্ট আমাদের কার্যক্রম নিয়ে, আমরা খুব বেশি আত্মতুষ্টিতে ভুগছি, বিষয়টি এরকম না। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। সংগঠন এবং পার্টির যে সাংগঠনিক অভিভাবক যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা সেই দিক নির্দেশনার আলোকে কাজ করে যাচ্ছি। এখন আপনি একটা বড় দীর্ঘ সময়ের জঞ্জাল একটা নির্দিষ্ট সময় তো আপনি শেষ করতে পারবেন না। আমাদের দুইটা আন্দোলন 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের আগে পরে এবং তার পরবর্তীতে 15 সালে, তো দুইটা আন্দোলনে আমাদের কি পরিমাণ নেতাকর্মী গুম খুন হয়েছে তার কোন সঠিক পরিসংখ্যান আমাদের কাছেও নেই। কারণ আমাদের অনেকের ভিতরে এখনো আশা আছে যে অনেকে হয়তো ফিরে আসবে, তাদেরকে আমরা এখনো মৃত্যুর তালিকায় ফেলতে পারছি না। তো আমাদের আন্দোলন সংগ্রামের ভিতর তো আমরা আছি, প্রতি সপ্তাহে, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তেই তো আমাদের কোনো না কোনো নেতা কর্মী নির্যাতনের শিকার হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে বলছেন যে আমরা আন্দোলনের ভিতর নেই বা আমরা কোনো কর্মসূচির ভিতর নেই? হ্যাঁ, আমরা তো একটা কথা তো আমরা স্বীকার করছি যে আমরা করোনা পরিস্থিতির পর আমরা মানবিক কার্যক্রমের দিকে, মানবিক যে সহায়তার যে কার্যক্রম সেদিকে আমরা বেশি মনোনিবেশ করেছি, কিন্তু সাংগঠনিক কার্যক্রম, কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ। কিন্তু তাই বলে নেতা কর্মীদের সাথে আমাদের যোগাযোগের কোনো ঘাটতি নেই। আপনি আপনার প্রশ্ন করেছেন কুমিল্লা নিয়ে, কুমিল্লার শিবলু ভাই শিবলু এসেছিল নগর সেক্রেটারি, শিবলুকে জিজ্ঞাসা করেন তার সাথে আমি বা খুকন ভাই সর্বশেষ কবে কথা হয়েছে, সেটা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা জিজ্ঞাসা করবেন, প্রেসিডেন্ট সেক্রেটারি বা দায়িত্বশীল যারা আছে তাদের কারোই টাইম ডিউরেশন 3 থেকে 4 দিনের বেশি হবে না। আমরা সর্বত্রই আমাদের জায়গা থেকে সংগঠিত করছি সংগঠনকে। আমাদের নেতা যখনই ডাক দিবেন সরকারের পতনের জন্য, আমরা তখনই ঝাঁপিয়ে পড়বো এবং ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব।
জি, আমি ধন্যবাদ। আরেকজনকে দেখতে পাচ্ছি, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। আমি তিনি যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি, তাকে দেখা যাচ্ছে না। SM রকিবুল ইসলাম, আপনি যদি যুক্ত হয়ে থাকেন, আপনি যদি শুনতে শুনতে পারেন, আমাকে একটু জানান প্লিজ। আর যদি না শুনতে পান, তাহলে আমাদের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি। আমরা শেষ কথা শুনবো ফজলুর রহমান খোকন আপনার কাছ থেকে। এবার একটু আশার কথা শুনি, এবার একটু আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনি। আপনারা এতক্ষণ হতাশার কথা জানতে চেয়েছি, আপনারা আশাবাণী শুনিয়েছেন, কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আপনারা কবে নাগাদ আপনাদের ছাত্র দলের ঐতিহ্যবাহী ছাত্র দলের সেই পূর্বের ফর্মে ফিরে এসে আপনার রাজপথে আসবেন, বা আপনারা বিরোধী দলের যে ভূমিকা সঠিকভাবে পালন করার প্ল্যান আছে? কি ধরনের পরিকল্পনা আপনাদের ভবিষ্যতে আছে? জি, আমরা কমিটিতে আসার পরে আমাদের প্রাথমিক দৃষ্টি দিয়েছে আমাদের দলকে গঠনের দিকে। সারা বাংলাদেশে আমাদের ছাত্রদল যে কটি ইউনিট রয়েছে, এই সবকটি ইউনিটকে আমরা আগে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে চাই, সেদিকে আমরা আমাদের প্রাথমিক মনোনিবেশ দিয়েছি। ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে 10টি টিম গঠন করেছি আমাদের 10টি সাংগঠনিক বিভাগের জন্য, যাতে সবগুলো ইউনিটে আমরা শক্তিশালী কমিটি গঠন করতে পারি, এবং তাদের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যপত্র অলরেডি সংগ্রহ করেছি এবং আমরা আমাদের কমিটি সেভাবে গঠন করব। তো এইভাবে আমরা সারা বাংলাদেশে আমাদের সবটা ইউনিটের কমিটি করে আস্তে আস্তে আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনের দিকে ধাবিত হব। আর আপনি জানেন যে বিশ্বের কোন স্বৈরাচারী সরকারের পতন কিন্তু একদিনে হয় নাই। আপনি বিষয়টা পশ্চিমবঙ্গের কথা বলেন কিংবা লিবিয়ার গাদ্দাফির কথা, কারো পতন কিন্তু একদিনে হয়নি। সো ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু জল জমে কিন্তু সাগর, আমাদের সারা বাংলাদেশে ছাত্র দলের নেতা কর্মীদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় কিন্তু একদিন বড় একটি আন্দোলনে পরিণত হয়ে এই সরকারকে বিতাড়িত করবে, এবং ইনশাল্লাহ আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারবো। কিন্তু সেই সাগর অতল তৈরি করতে আপনি যেটা বললেন, কবিতার পংক্তি আপনি উচ্চারণ করলেন, সেখানে কিন্তু আসলে এক যুগের কথাও বলা হয়নি। জি, ধন্যবাদ আপনাকে। তারপরও আপনি আশায় আছেন, ভবিষ্যতে আপনি আশার আলো দেখানোর মতো পংক্তি আমাদেরকে শোনালেন। ইকবাল হোসেন শ্যামল, আপনার কাছে কোনো পংক্তি আছে কিনা? আপনার কাছে কোনো আশার বাণী আছে কিনা? আমরা অবশ্যই স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন নিয়ে বাঁচি, আমরা স্বপ্ন দেখি একটি সমৃদ্ধ বাংলাদেশে। আমরা বিশ্বাস করি একটি শোষণহীন সমাজ ব্যবস্থা, আমরা বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতায়, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে এই অবৈধ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের পতন হবে, এবং ইনশাল্লাহ মুক্ত বাতাসে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে, নিঃশ্বাস নিতে পারবে। আর সর্বোপরি আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। তো সেই মানুষের স্বাধীনতা বা গণতন্ত্রের জন্য যত রক্তই ঝরাতে হয়, যত ত্যাগই স্বীকার করতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এবং ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় এই সরকারের পতন ঘটাতে আমরা সক্ষম হব। ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে যারা আজকে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখেছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক। এখানে আমি আরেকটু বলতে চাই যে বর্তমানে বাংলাদেশ জাতীয় ছাত্র দল তার সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় অতীতের যে কোনো সময় চাইতে শক্তিশালী, অতীতের যে কোনো সময় চাইতে ভালো কাজ করে যাচ্ছে। তো আমরা মনে করি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা এদেশে আবার গণতন্ত্র ফিরে নিয়ে আসবো, এবং এদেশে আবার এদেশের মানুষ আবার এই দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে। জি, অনেক ধন্যবাদ। আমরা আশার বাণী শুনলাম, এবং দর্শক আপনারা জানেন যে আসলে একটা সরকারের বিপরীতে যে বিরোধী দল থাকে, সেটি আসলে একটা সরকারের ভুল ভ্রান্তিকে সামনে নিয়ে আসে। জাতির কথাগুলো আমরা সেই বিরোধী দলের মাধ্যমে সরকারের কাছে পৌঁছানোর জন্য
চেষ্টা করে এবং বিরোধী দলগুলি চেষ্টা করে মানুষের কথাকে সরকারের কাছে পৌঁছানোর জন্য। এটাই হলো আসলে রাজনৈতিক যে কালচার। এর মাঝেই আমরা যে বিরোধী দল যেটাকে বলি সেটা শক্তি কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ছাত্র সংগঠনগুলি সবচেয়ে বড় ভূমিকা রেখে থাকে। বিগত আমলগুলিতে আমরা দেখেছি যে কোনো ধরনের আন্দোলন মানেই রাজনীতি, রাজনীতি মানেই হলো আন্দোলন, এবং সরকারের যে কোনো ধরনের ভুল সিদ্ধান্তের বিপরীতে বিরোধী দলের ভূমিকার যে শক্তি আমরা যেটাকে বলি সেটা হলো ছাত্র সংগঠনগুলিকে আসলে সামনের ভূমিকাগুলি রাখতে দেখে আসছে। সেক্ষেত্রে বৃহৎ ছাত্র সংগঠন, ছাত্র দল, তাদের ভূমিকা ডেফিনেটলি আমি বলবো এই পর্যন্ত যতটুকু শুনে এসেছি বা মিডিয়াতে যতটুকু এসছে প্রশংসার দাবি রাখে, এবং আশা করি সামনে তারা আরো গণতান্ত্রিক উপায়ে আরো শক্তিশালী এবং বলিষ্ঠ ভূমিকা রেখে আমাদের দেশকে, সরকার এবং বিরোধী দল একসাথে বাংলাদেশকে বিনির্মাণে ভূমিকা রাখবে, এতটুকু আজকে আশা রেখে আজকের এই প্রোগ্রামটি আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই এই অনুষ্ঠানটি আপনাদের টাইম লাইনে আপনারা শেয়ার করবেন, আমাদের পেজ এবং গ্রুপে আপনারা যুক্ত হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ ফজলুর রহমান খোকন, ধন্যবাদ শ্যামল। আপনাকে ধন্যবাদ, সকল দর্শককে ধন্যবাদ।